ওকে, প্রথমত আমি আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে সৈয়দা সামিহা জাহান। আমি বর্তমানে স্ট্রিমস থেকে আছি। এটা ইউএসএ বেসড একটা সফটওয়্যার কোম্পানি, রিমোট জব করছি। প্রিভিয়াসলি আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ছিলাম। ওখান থেকে এই কোম্পানিতে আসা, এই কোম্পানিতে আমি অলমোস্ট 3.5 বছর ধরে আছি। সো পাশাপাশি হচ্ছে প্রিভিয়াসলি আমরা অলমোস্ট বলি যে 4 বছর ধরে আসলে আমি আপনাদের এই কিউএ লার্নিং জার্নিটার সাথে আছি। প্রিভিয়াসলি অনেক স্টুডেন্টের সাথে এরকম কাজ করা হয়েছে বা তাদের ক্লাস নেওয়া হয়েছে। পাশাপাশি দেখা গেছে যে আমাদের থ্রুতে অনেক স্টুডেন্টের আসলে জবের ব্যবস্থাও করে দেওয়ার সুযোগ হয়েছে। সো এই ছোট্ট একটা জার্নিতে আমার আলহামদুলিল্লাহ অনেক কানেকশন বা অনেক লিঙ্ক আপ, অনেক কোম্পানির এইচআরদের সাথেও মোটামুটি একটা রিলেশন হয়েছে। যে কারণে দেখা যায় যে এই যে আমরা যাদেরকে আসলে এই স্কিল সম্পর্কে জানাই, তো এই যে স্টুডেন্ট গুলো যারা আসলে স্কিলফুল হয়, এর ফলে তাদেরকে আসলে একটা কোম্পানিতে রেফার করা থেকে শুরু করে এরকম কাজগুলো করা হয়েছে। সো আশা করি আসলে এই কিউএ মার্কেটটাকে আমরা আরো মানে আরো বড় করতে পারবো, বা এই যে অনেক কোম্পানি আছে যারা আসলে স্কিলফুল কিউএ পায় না, তাদেরকে আমরা যেন হেল্প করতে পারি। বা যারা আসলে সিএসসি তে বা নন সিএসসি যারা আছেন, হয়তো গ্রাজুয়েশনের পরে অনেক সময় জানেন না যে আসলে কোন সেক্টরটাতে যাবেন। সো ওভারঅল তাদেরকে যেন আসলে আমরা এই যে কিউএ প্ল্যাটফর্মটাকে সম্পর্কে জানাতে পারি। ইভেন আপনারাও চেষ্টা করবেন যে আসলে আপনারা কখনো কোনো ভালো একটা কাজ করলে, যেরকম এই যে ক্যারিয়ার, বাংলাদেশে আসলে অনেক স্টুডেন্ট আছে যারা গ্রাজুয়েশনের পরে এখনো হয়তো তেমন কোনো জবে যারা জয়েন করতে পারে না। ইভেন আমারও অনেক ফ্রেন্ড আছে যারা হয়তো আমার সাথেই গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু এখনো হয়তো তারা আপনার কোনো জবে জয়েন করে নাই। সো আমরা আশা করি যে তাদেরকে আমরা হেল্প করতে পারবো। ঠিক আছে। সো আজকে আমি আমি আপনাদের হচ্ছে টেস্ট কেসটা দেখাবো। যারা আপনারা হয়তো গতকালকে একটা অ্যাপ্লিকেশন দেখেছিলেন, যেখানে আপনারা কিছু বাগ পাইছেন, রাইট? এমন কেউ আছেন যে আসলে আহ বুঝতে পারেন নাই কালকের ক্লাসটা, বা হয়তো এসকিউএটা কি? কেউ একজন বলতে পারবেন যে আসলে এসকিউএটা কি, যতটুকু পারেন? এনিওয়ান? সফটওয়্যারের কোয়ালিটি অ্যাসুরেন্স করা। আর কেউ? আর কেউ আছেন এমন? আমার সফটওয়্যার যেটা বিল্ড করা হয়েছে ওটা ঠিক মতো কাজ করতেছে নাকি, ওই ফাংশনালিটি, তারপরে সব আর কি ঠিক মতো আছে কিনা, এইসব আর কি ঠিকঠাক টেস্ট করে। আর কেউ? আর কেউ আছেন? ইউজার রিকোয়ারমেন্ট অনুসারে সফটওয়্যার দিতে পারছি কিনা। আচ্ছা, ঠিক আছে। এই আপনাদের সবগুলোই আসলে যদি বলি যে এটার সাথে কিছু অ্যাড, এই যে আসলে আমাদের একটা অ্যাপ্লিকেশন, একটু ইকো হচ্ছে, আমরা একটু মিউট। কি বলতে পারি? হ্যাঁ, শিওর। মেইনলি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সটা হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট আর অ্যাকচুয়াল রেজাল্টটা দেখা, আসলে এটা এক্সপেক্টেড রেজাল্টের সাথে অ্যাকচুয়াল রেজাল্টটা মিলতেছে কিনা, এটাকে এনশিওর করাটাই হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এর কাজ। আচ্ছা, আর আর কিছু না? এটা আমার কাছে মনে হচ্ছে মেইন, তারপরে তো আসলে এখন জানতে আমি হবে। জাস্ট আপনার কথার সাথে একটু জাস্ট অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা সফটওয়্যারের কোয়ালিটিটাকে অবশ্যই অ্যাসিওর করব, বাট এটা আসলে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট, বা আমরা যা চাই, ধরেন একটা সফটওয়্যার থেকে আমরা কি চাই, ধরেন সে তার ফাংশনালিটি গুলো কাজ করবে, বা ইউজার যে বা ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট গুলো দিয়েছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে সে কাজ করবে।
ঠিক আছে, এটা তো আমরা চেক করব। পাশাপাশি আমাদেরকে এটাও চেক করতে হবে যে কোনো এক ইউজার যদি এমন কোনো লাইক এমন কিছু করে, ধরেন যে কোনো একটা ইনভ্যালিড বাটনে ক্লিক করে, বা হয়তো এরকম হয় না যে আমি আপনি হয়তো অ্যাপ্লিকেশন সম্পর্কে জানি, ধরেন যে ফোন নাম্বার ফিল্ড, হ্যাঁ নাম্বার ফিল্ডে হয়তো নাম্বার দিতে হয়, এটা আমরা জানি। কিন্তু এমনও কোনো ইউজার থাকতে পারে যে হয়তো নাম্বার ফিল্ডে আপনার ক্যারেক্টার দিতে পারে, লাইক নেম লিখতে পারে। তো এখন নাম্বার ফিল্ডে কেউ যদি নেম লিখে, তাহলে কি সেটা কাজ করা উচিত? না। না। সো আমাদেরকে আসলে সফটওয়্যার টেস্টিং এর দুইটা পার্ট, একটা হচ্ছে কি যে আমরা মানে ক্লায়েন্ট যেটা চায় বা ইউজার যেটা চায় সেটা তো আমরা টেস্ট করব যে আসলে সেটা আমাদের এক্সপেক্টেড রেজাল্টের সাথে অ্যাকচুয়ালটা হচ্ছে কিনা। এছাড়া আমরা এটাও টেস্ট করব যে যদি মানে এটা এক্সপেক্টেড না, কিন্তু সে অ্যাপ্লিকেশনটা কি বিহেভ করছে, মানে আমার অ্যাপ্লিকেশনটা যা করার কথা সে সেটা করছে কিনা, বা আমার অ্যাপ্লিকেশনটা যা করার কথা না সে সেটা করছে কিনা, এটা চেক করা। ঠিক আছে, কারণ যদি ধরেন যে বিকাশ অ্যাপ, এই বিকাশ অ্যাপের মধ্যে আমরা হয়তো ইউজাররা জানি, কিন্তু দেখেন যে বিকাশ কিন্তু ঘরে ঘরে ইউজ হয়। হ্যাঁ, যদি বলে যে একটা রিক্সাওয়ালাও কিন্তু এখন বলা যায় যে বিকাশ অ্যাপ ইউজ করে, কিন্তু সে কিন্তু এত কিছু জানবে না। সো সে হয়তো ফোন নাম্বার ফিল্ডে যে নাম্বার দিতে পারে, বা ডেট অফ বার্থের ফিল্ডের ওখানে সে হয়তো ফোন নাম্বার দিতে পারে। তখন আসলে অ্যাপ্লিকেশনকে একসেপ্ট করা উচিত নাকি একসেপ্ট করা উচিত না, এটাও আমাদেরকে চেক করতে হবে। আমাদেরকে পজিটিভও চেক করতে হবে, আমাদেরকে নেগেটিভও চেক করতে হবে। ঠিক আছে, ধরেন লাস্ট আমি যদি বলি যে একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন, মেবি এটা আপনার এশিয়া ব্যাংক। ঠিক আছে, এশিয়া ব্যাংকে যেটা হয়েছে যে আমি একটা ট্রানজাকশন করছি, ধরেন ফর এক্সাম্পল আমি আসলে আমার সাথে রিয়েল কাহিনী যেটা হয়েছে যে ট্রানজাকশন করছি হচ্ছে আপনার 50,000 টাকা ট্রান্সফার করব। এখন এই 50,000 টাকা ট্রান্সফার করার সময় আমি যখন সেন্ড করি তখন সে আমাকে একটা ওটিপি পাঠায়। ঠিক আছে, সো একটা ওটিপি যখন পাঠায়, এই ওটিপিটা আমার হয়তো আমি একবার ইউজ করতে পারবো, তাই না? যে কোনো ওটিপি তো আমরা একবার ইউজ করতে পারি। এখন সেম ওটিপিটা দিয়ে আমি যদি সেকেন্ড টাইম আপনার ট্রানজাকশন করতে যাই, সেটা কি একসেপ্ট করা উচিত? একসেপ্ট করা উচিত না, বিকজ এটা হলো ওটিপি ওয়ান টাইম ট্রান্সফার আর কি। এটা ব্যাংকিং সিস্টেমে এটা তো এক্সপেক্টেড না, রাইট? কারণ আমি একটা ট্রানজাকশন করতেছি, আমি একটা কারণ সে কিন্তু আমাকে আপনার সেকেন্ড টাইম যখন আমি ট্রানজাকশন করি সে আমাকে নতুন একটা ওটিপি পাঠাচ্ছে। সো যদি সে আমাকে সেকেন্ড টাইম একটা নিউ একটা ওটিপি পাঠায়, তাহলে আমার প্রিভিয়াস ওটিপিটা কি সেকেন্ড টাইমে কাজ করবে? না, করবে না। ওয়ান টাইম পাসওয়ার্ড তো ওয়ান টাইম কাজ করবে যদি এটা আমরা এমন যদি হয় যে একই সময় একটা সময় নির্ধারণ দেওয়া থাকে সেশন যদি ওই সেশনের মধ্যে যদি কোনো কারণে বাগ হয়, নেট মানে ইন্টারনেট জনিত কারণে, হয়তো সেই ক্ষেত্রে কাজ করবে। বাট এটা ওয়ান টাইম পাসওয়ার্ড বলাই হচ্ছে, দেখেন তো সেকেন্ড টাইম ইউজ করার কোনো অপশন থাকে না। এক্স্যাক্টলি। তো যখন আমি সেকেন্ড টাইম আবার সেম ওটিপিটা ইউজ করি তখন সে আমার ট্রানজাকশনটা সাকসেসফুল করছে। তো ব্যাংকিং সিস্টেমে এটা তো একটা বড় একটা বাগ, তাই না? হয়তো যে কিউএ ওখানে টেস্ট করছে সে হয়তো ওটিপিটা একবার দিয়ে টেস্ট করছে, কিন্তু সেকেন্ড টাইমও যে সেটা ইউজ করা যাবে, নেগেটিভ টেস্টিং যেটা হয় সেটা হয়তো সে চেক করে নাই, দেখে এটা কিন্তু আমাদের মতো ইউজারের কাছে আসছে, তাই না? সো আমাদের টেস্টিং এ পজিটিভ টেস্টিং ও করতে হবে, নেগেটিভ টেস্টিং ও করতে হবে। ঠিক আছে, আমি হয়তো আরো ডিটেলস এ কথা বলবো। সো আমি একটু চলে যাই যে আমাদের টেস্ট কেস রাইটিং এ। আপনারা গতকালকে এই অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেছেন, তাই না? অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা হয়তো এখানে কিছু ডিফেক্ট পেয়েছিলাম, মনে আছে কি কি পেয়েছিলাম? কি একজন বলতে পারবেন এখানে আসলে কি কি ডিফেক্ট আছে? এখানে আমাদের সাবমিট বাটনের জায়গায় আরো সুবিধা হইতো, বুঝতে সাবমিট লেখা থাকতো, তারপর এখানে যদি চেকমার্ক দেওয়া থাকতো তাহলে বুঝতে পারতাম যে আমি চেকমার্ক করছি কিনা। তারপর এখানে যদি আমাদের শো অপশনটা থাকতো পাসওয়ার্ড, যে আমি পাসওয়ার্ড ভুল দিচ্ছি কিনা এটা দেখার জন্য। সো এই অনেক কিছু ব্যাপার এখানে আমাদের মিসিং আছে, যেটা আমাদেরকে দিলে এটা আরো ইউজার ফ্রেন্ডলি হতো।
এগুলো আমরা কালকে করছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ফাইন। এখন এই যে আমরা এত কিছু পড়ছি, ধরেন আপনি যেটা বললেন এখানে এই বাটনটার এস্টাবলিশ কানেকশন, এই বাটনটার পরিবর্তে আমরা আসলে ইউজার ফ্রেন্ডলি কোনটা, হয়তো লগ ইন বা সাবমিট কোনো বাটন থাকলে এটা ইউজার ফ্রেন্ডলি হইতো, তাই না? তো আমরা এটা কিন্তু একটা ডিফেক্ট, ঠিক আছে, বাট এটা হচ্ছে ইমপ্রুভমেন্ট। ওকে, এটা হচ্ছে কি ইমপ্রুভমেন্ট টাইপের আমরা রেস যখন আমি জিরাতে বা ডেভেলপারকে যখন দিব, এটা আমরা আসলে বাগ বা ডিফেক্ট হিসেবে এটা দিব না। এই টিকেটটা কিভাবে দিব, এটা হচ্ছে আমরা ইমপ্রুভমেন্ট টিকেট দিব, ঠিক আছে? দেন হচ্ছে ফর এক্সাম্পল আরেকজন হয়তো জয়েন করছেন, ওকে, এমন যদি হয় যে আমার এই লগইন বাটনটা কাজ করছে না, ঠিক আছে, তখন আমরা এটা ডিফেক্ট হিসেবে রেজ করব। বুঝতে পারছেন? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ঠিক আছে আপু, আমার একটা কথা ছিল। হুম। ও আমি এর নিব, আগে একটু নিব আরেকটা জিনিস। ধরেন যদি এরকম হয়, এটা হচ্ছে আমার, এটার মধ্যে দুইটা পয়েন্ট আছে। আমি তো বললাম যে এটা আসলে ইমপ্রুভমেন্ট হিসেবে আপনি দিবেন, কিন্তু যদি আপনার বিজনেস রিকোয়ারমেন্টে থাকে যে এইখানে লগ ইন পেজে এই বাটনটার নাম হচ্ছে সাবমিট হবে অথবা লগ ইন হবে, যেটা ক্লায়েন্ট আমাদেরকে রিকোয়ারমেন্ট দিচ্ছে বা বিজনেস অ্যানালিস্ট আমাদেরকে রিকোয়ারমেন্ট দিচ্ছে যে লগ ইন পেজে ইমেল ফিল্ড থাকবে, পাসওয়ার্ড ফিল্ড থাকবে এবং একটা লগ ইন বাটন থাকবে, কিন্তু ডেভেলপার কি করছে, লগ ইন বাটন নাম না দিয়ে সে তার মতো করে একটা নাম দিচ্ছে, তখন সেটা কি হবে, বাগ হবে বা ডিফেক্ট হবে। বুঝতে পারছি যে ডিফেক্ট বা ইমপ্রুভমেন্টটা আসলে কি? জি জি বুঝতে পারছি, ক্লিয়ার। বলেন তো কি ডিফেক্ট বা ইমপ্রুভমেন্ট যেটা বললাম, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? এই পার্টটা আরেকটু যখন রিপিট করে বিজনেস অ্যানালিস্ট অথবা স্টেক হোল্ডার যখন আমাদেরকে একটা রিকোয়ারমেন্ট প্রপারলি গাইডলাইন সাথে দিচ্ছে, হুম। এখন যদি ডেভেলপার সেই গাইডলাইন ফলো না করে কোনো প্রকার নিজের মতন করে কোনো কিছু দিয়ে থাকে, সেইটা হবে ডিফেক্ট বা বাগ। বাট যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট না থাকে বাট ডেভেলপার নিজের মতন করে দিল, সেখানে আমরা কিবোর্ড হিসাবে ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা দেখাইতে পারি যে এটা হলে আরো ইউজার ফ্রেন্ডলি হয়, তো সেটা হচ্ছে ইমপ্রুভমেন্টের জায়গা। এক্স্যাক্টলি, বুঝতে পারছেন? আরেকজন ভাই বলছিলেন রিপিট করতে, উনি কি বুঝতে পারছেন? জি। ওকে, আচ্ছা আপু, হুম। এখানে টেক্সটটা অনেক ছোট ছোট দেখা যাচ্ছে, মানে এটা কি কোনো ইস্যু? মানে দেখতে গেলে না অনেক ক্লোজ পাওয়া লাগে আর কি। না না, এটা এরকম কিছু কি না। ডিফেক্ট আকারে না বলা যাবে? ভাইয়া, এটা আপনি জুম করে দেখতে পারেন। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আপু আমি তখন আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আসলে এক্সপেক্টেড রেজাল্টের সাথে অ্যাকচুয়াল রেজাল্টটা মিলতেছে কিনা, এটাই হলো সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের মেইন কাজ। আমি এটা না, এটা মেইন কাজ বলে ভুল হবে। আমার সফটওয়্যারটা যা করার কথা এটা সে করছে কিনা, যা করার কথা না এটাও আমাদেরকে চেক করতে হবে, ঠিক আছে? কারণ আমি ধরেন আপু আপু যে একটা সেটা মিনিট, তো আপু হুম, সেটা তো আপু আমাদের হচ্ছে আপনি যেটা বললেন আর কি, যে পজিটিভ টেস্ট কেস নেগেটিভ টেস্ট কেস, এটা হলো আমাদের এনশিওর করা যে কোন পাশ থেকে আমাদের বাগ হইতে পারে কিংবা হবে না, রাইট? হুম, কিন্তু আমাদের তো ওইটা এনশিওর করতে হবে যে আমাদের বিজনেস অ্যানালিস্ট অথবা স্টেক হোল্ডার আসলে আমাদেরকে রিকোয়ারমেন্টটা কি দিছে, আমরা ওই রেজাল্টটা আমাদের আসতেছে কিনা। আমাদেরকে সেটা তো অবশ্যই করতে হবে। আমাদেরকে বিজনেস অ্যানালিস্ট যে রিকোয়ারমেন্টটা দিবে সেই রিকোয়ারমেন্টটা আমাদের অ্যাপ্লিকেশনে অবশ্যই 100-তে 100 ফিল আপ করতে হবে। এরপরে আমাদেরকে চেক করতে হবে, এটা তো ধরেন বিজনেস অ্যানালিস্ট বা আর ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট দিছে সেটা, কিন্তু এরপরে আমাদেরকে নেগেটিভ টেস্টিংটা করতে হবে, ঠিক আছে? যেরকম আমি যদি বলি আমার কোম্পানিতে যেটা কাজ হয় যে ধরেন যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা দেয়, সেটার উপর বেস করে বিজনেস অ্যানালিস্ট সেটাকে মানে কনভার্ট করে বা সে একটা নতুন করে টিকেট বানায়, এরপর ডেভেলপারের কাছে দেয়। ডেভেলপার আবার কি করে, সেই আর ধরেন সেই যদি বলি ফিচারটা বা যে কোনো একটা বাগ বা যে কোনো কিছু হোক, ডেভেলপার সেটাকে ডেভেলপ করে আবার বিজনেস অ্যানালিস্টকে সে ডেমো দেখায়,
ঠিক আছে, যে আমি এটা ডেভেলপ করছি, দেখো যে এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক আছে কিনা। যখন বিজনেস অ্যানালিস্ট এটাকে কনফার্ম করে যে হ্যাঁ তুমি যেটা ডেভেলপ করছো এটা ঠিক আছে, তার মানে কি বিজনেস অ্যানালিস্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ডেভেলপার সেটা ডেভেলপ করছে। হ্যাঁ, যে রিকোয়ারমেন্ট গুলো দিয়েছে সেগুলো অনুযায়ী সে ডেভেলপ করছে, কিন্তু তাইলে ডেভেলপার তো একবার টেস্টিং করেই দিয়েছে, ডেভেলপার কিন্তু পজিটিভ টেস্টিং গুলো মোটামুটি করে দেয়। ঠিক আছে, যেটাকে আমরা ইউনিট টেস্টিং বলে, যেটা ডেভেলপার সাইড থেকে আসে। তো ডেভেলপার আমাদেরকে সেই পজিটিভ টেস্টিংটা করে যখন আমাদেরকে দিবে, আমাদেরকে তখন কি করতে হবে, পজিটিভ এবং নেগেটিভ দুইটা টেস্টিং কিউএদের করতে হবে। আর কিউএরা কি করবে, বিভিন্ন সিনারিও থেকে টেস্টিং করবে, যেন কোনো ইউজার কোনো একটা হয়তো রোড ম্যাপে বা কোনো একটা স্টেপসে যাওয়ার পরে সে যেন ডিফেক্ট না পায় অ্যাপ্লিকেশনে। বুঝতে পারছেন? কারণ যখন একটা ডিফেক্ট পাবে ক্লায়েন্ট সাইড থেকে, তখন কিন্তু প্রথমত কিউএ কে ধরবে যে তুমি তো এটা টেস্ট করছো, আগে কিন্তু ডেভেলপারকে ধরবে না। বুঝতে পারছেন? সো আমাদেরকে প্রত্যেকটা কেস আমাদেরকে চিন্তা করে করে প্রত্যেকটা সিনারিও ফিল আপ করতে হবে। ওকে, সো আমরা যাব। ঠিক আছে, আমরা ধরেন এখানে আপনারা হয়তো এই যে এখানে কিছু স্পেলিং মিস্টেক দেখেছিলেন, যেরকম প্রোডাক্টস এর স্পেলিং মিস্টেক আছে, ক্যাটাগরিজ এর স্পেলিং মিস্টেক আছে। এবং আমি যদি এখান থেকে প্রোডাক্টস এ যাই, এখানে হয়তো আপনাদের এটা কাজ করতেছে, এরকম অনেক ধরনের আমরা হয়তো ডিফেক্ট পেয়েছিলাম। আমি যদি টেস্ট কেসে ডিরেক্ট চলে যাই, আসলে টেস্ট কেসটা আমরা কিভাবে লিখবো। ঠিক আছে, টেস্ট কেসের মেইন যে পার্ট গুলো সেটা হচ্ছে এই ফিল্ড গুলো আমাদেরকে থাকতেই হবে। যদি বলি যে এটা একটা যদি মানে যে কোনো কোম্পানিতে আসলে আপনার এই কয়েকটা কলাম রাখতে হবে, এছাড়াও হয়তো দুই একটা ফিল্ড এক্সট্রা অ্যাড করা যেতে পারে। ঠিক আছে, বাট ধরেন এখানে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে একটা স্ক্রিনশট। ঠিক আছে, যখন একজন কিউএ এটাকে ধরেন যে আমি এখানে অ্যাড করে দিই, মনে রাখবেন আমরা হচ্ছে ডেভেলপারের ভুল ধরি। ঠিক আছে, আমরা বিভিন্ন আমাদের ডিফেক্টের রেজ করার পরে তো আসলে ডেভেলপাররা ফিক্স করে। সো আমাদের সব সময় মানে প্রুফ রাখতে হবে। সো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা যা পাই না কেন আমাদেরকে সেটার একটা স্ক্রিনশট বলেন বা ভিডিও বলেন আমাদেরকে অ্যাড করে দিতে হবে। আপনি যখন এরকম ভাবে টেস্ট কেস গুলো লিখবেন, লেখার পরে আপনাকে অবশ্যই একটা বাগ স্ক্রিনশট দিতে হবে। ঠিক আছে, এটা ধরেন নর্মালি টেস্ট কেসের ক্ষেত্রে বলতেছি। যদি ধরেন আপনি এখানে কয়েকটা কেস আছে, যে কেসগুলো হয়তো এখানে 10টা, এর মধ্যে হয়তো কোনো একটা ভার্সনে হয়তো এটা ফেল করছে, তখন আপনি কি এই ফেল যদি করে, পাসের পরিবর্তে যদি এটা ফেল করে, তখন আমরা কি করব, কেন ফেল করছে এটা আমরা স্ক্রিনশটটা অ্যাড করে দেব। এটার কারণ হচ্ছে আপনার কাছে একটা প্রুফ আছে, আর ডেভেলপার যেন দেখে এটা বুঝতে পারে। যাই হোক, আমি একটু টেস্ট কেসে চলে যাই। প্রথমত হচ্ছে আমাদের টেস্ট কেসের একটা আইডি থাকবে, কারণ কি একটা অ্যাপ্লিকেশনে হাজার হাজার টেস্ট কেস হতে পারে, হাজার হাজার। সো এই কারণে আমাদের একটা আইডি দিয়ে আমরা এটাকে মানে ইউনিক করব, যে আসলে এত নাম্বার টেস্ট কেস ফেল গেছে বা এত নাম্বার টেস্ট কেস পাস। ওকে, তো প্রথমত আমাদেরকে একটা টেস্ট কেস আইডি লিখতে হবে। আরেকটা জিনিস যেটা টেস্ট কেস হচ্ছে, যদি বলি মোস্ট অফ দ্য কোম্পানি আসলে এক্সেল প্রেফার করে, বাট এছাড়া টেস্ট রেল নামে একটা অ্যাপ্লিকেশন আছে যেটা হয়তো পেইড, সেখানে কাজ করা হয়, যেরকম আমি টেস্ট রেলে কাজ করি। ঠিক আছে, তো দুইভাবে লেখা যায়। টেস্ট রেল হচ্ছে আপনার একটা অ্যাপ্লিকেশন যেখানে আসলে মানে খুবই অর্গানাইজড ওয়েতে বিভিন্ন অ্যাপ্লিকেশন, যেরকম আমরা এক্সেলে হয়তো একটা অ্যাপ্লিকেশনের টেস্ট কেস লিখতে পারি। ঠিক আছে, হয়তো কারণ একটা অ্যাপ্লিকেশনে কিন্তু মাল্টিপল জিনিস থাকতে পারে, যেরকম আমি যদি দেখাই এখানে ধরেন অনেকগুলো ফিচার আছে। ঠিক আছে, তো একটা অ্যাপ্লিকেশনে এরকম অসংখ্য ফিচার থাকতে পারে। তো এই জন্য টেস্ট কেসের থেকে টেস্ট রেলটা একটু অর্গানাইজড ওয়েতে লিখতে হয়, লেখা যায়। যাই হোক, এটা পরে হয়তো আপনারা দেখতে পারবেন। এরপরে হচ্ছে টেস্ট টাইটেল, আমি আসলে কি করতে যাচ্ছি।
সাকসেসফুলি লগ ইন। হ্যাঁ, একটা টেস্ট টাইটেল আমাদেরকে দিতে হবে। এরপরে হচ্ছে টেস্ট সামারি। আমি কি করব? ভেরিফাই অ্যাডমিন ক্যান লগ ইন উইথ ভ্যালিড ক্রেডেনশিয়াল। টেস্ট সামারিটা আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, যে আমি ভেরিফাই করতে চাই যে লগ ইন করার সময় ভ্যালিড ক্রেডেনশিয়াল দিয়ে। ভ্যালিড ক্রেডেনশিয়াল বলতে কি, পজিটিভ ইমেইল, ধরেন একটা পজিটিভ ইমেইল এবং পজিটিভ যেটা আমাদের এই ওয়েবসাইটে লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটা আছে সেটা আমি চেক করবো। এটা কি আমার পজিটিভ টেস্ট কেস। ওকে, তো একটা টেস্ট সামারি আমাদেরকে রাখতে হবে। এরপরে টেস্ট স্টেপস, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, টেস্ট স্টেপসটা কি? আমরা ধরেন এই অ্যাপ্লিকেশনের জন্য আমি আসলে কি করেছি। প্রথমত আমি ইউআরএল এ গেলাম, ইউআরএল থেকে আমি কি করলাম বলেন তো স্টেপস গুলো। ধরেন যে আমি ফার্স্টে আমরা ইউআরএল এ গেলাম, ইউআরএল দেন এ আমরা ইমেল দিলাম, হুম। দেন পাসওয়ার্ড দিলাম, দেন সাবমিট বাটন ক্লিক করলাম। হ্যাঁ, তাহলে আমার ইউআরএল এ যাব, ইমেল দিব, পাসওয়ার্ড দিব, লগ ইন বাটনে ক্লিক করব। কয়টা স্টেপ? 4টা স্টেপ, তাই না? সো আমাদেরকে অল টাইম এই রিপ্রোডিউসিং স্টেপসটা লিখতে হবে। এটা টেস্ট স্টেপস অথবা এটার আরেকটা নাম হচ্ছে রিপ্রোডিউসিং স্টেপস। ওকে, ঠিক আছে, রিপ্রোডিউসিং স্টেপ। এখন আমাদের এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? রিপ্রোডিউসিং স্টেপ বা টেস্ট স্টেপসটা আসলে কি? যে আমাদের অ্যাপ্লিকেশনে এমন যদি হয় যে আমি এই বাটনটাতে আসলে চেক করব, ঠিক আছে, ধরেন অ্যাড প্রোডাক্ট, তাহলে আমাদের স্টেপস গুলো কি হবে? ইউআরএল এ যাব, ইমেল দিব, পাসওয়ার্ড দিব, লগ ইন করবো, দেন এখান থেকে প্রোডাক্ট পেজে যাব, প্রোডাক্ট ফিচারটাতে যাব, প্রোডাক্টে ক্লিক করব, প্রোডাক্ট থেকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। ঠিক আছে, এটা হচ্ছে কি ব্যাপার, এখানে কত প্রবলেম সাইটটা। ঠিক আছে, এটা কিন্তু দেখেন, এটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি না, কারণ আমি প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে অবশ্যই, আচ্ছা এটা স্ক্রল, ওকে বুঝতে পারছি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের রিপ্রোডিউসিং স্টেপস। এরপরে হচ্ছে টেস্ট ডাটা। টেস্ট ডাটাটা আমরা কোন ডেটা লগ ইন করেছি বা কোন ডেটাটা দিয়ে আমরা আসলে টেস্ট করব। যেহেতু আমি এখানে লগ ইন, ইমেইল এবং পাসওয়ার্ড হচ্ছে আমার এটা, সো এটা হচ্ছে আমার টেস্ট ডেটা। এরপরে হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট আর অ্যাকচুয়াল রেজাল্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। কেউ একজন বলতে পারবেন এই দুইটার ডিফারেন্সটা আসলে কি? এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে গিয়ে বায়ার ইন থেকে আমাদেরকে যেটা চাইছে, যে বায়ার রিকোয়ারমেন্ট। আর অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে গিয়ে আমরা লগ ইন করার পরে, পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা ওখানে কি পেলাম। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস হচ্ছে পাস, ফেইল এরকম থাকতে পারে। স্ট্যাটাস কয়েক টাইপের থাকতে পারে। হ্যাঁ, আমি এখানে যদি বলি, স্ট্যাটাস হচ্ছে আপনার ধরেন নট এক্সিকিউটেড। ঠিক আছে, নট এক্সিকিউটেডটা কি? পাস থাকতে পারে, ফেল থাকতে পারে, নট এক্সিকিউটেড থাকতে পারে। নট এক্সিকিউটেড মানে হচ্ছে যেটা আমরা অ্যাপ্লিকেশনে এখনো, ধরেন আপনি যে টেস্টটা করবেন, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করবেন, এই টেস্টটা আপনি এখনো করেননি, বাট এটা এখনো এক্সিকিউট করেননি। ঠিক আছে, সো এই যে টেস্টিং গুলো আসলে আপনি এখনো করেননি সেগুলো নট এক্সিকিউটেড থাকবে। বলেন এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে টেস্ট কেস আসলে কিভাবে লিখতে হবে? সবাই বুঝতে পারছি? টেস্ট টাইটেলটা কি ম্যান্ডেটরি? টেস্ট টাইটেল আপনি দিতেও পারেন, প্রবলেম নাই, না দিলেও সমস্যা নেই, বাট টেস্ট সামারিটা ইম্পর্টেন্ট। ওকে, টেস্ট সামারিটা আমাদেরকে দিতে হবে। আচ্ছা, ও টেস্ট সামারিটা যে আমরা লিখবো, মানে এটা কি আপনার যে টেস্ট প্ল্যানে কি লেখা থাকবে যে আমাদের কি কি টেস্ট করতে হবে, ওখান থেকে কি টেস্ট সামারি করব নাকি? টেস্ট প্ল্যানে লেখা থাকবে না, হয়তো আপনার টেস্ট সিনারিওতে
লেখা থাকবে। বাট টেস্ট সিনারিও গুলো আসলে কি হয় যে নিজেদেরকে ক্রিয়েট করতে হয় অনেক সময়, বুঝতে পারছেন? বা অনেক সময় ধরেন যে আমি তাহলে একটু আপু পরে টেস্ট দেখাবো, প্ল্যানটা কি, কিংবা টেস্ট প্ল্যানে কি লেখা থাকে? টেস্ট প্ল্যানটা হচ্ছে কে আসলে কি টেস্ট করবে এইগুলো আসলে টেস্ট প্ল্যানে লেখা থাকবে, এবং এই টেস্ট প্ল্যানটা হচ্ছে আপনার যে টিম লিড বা প্রজেক্ট ম্যানেজার সে হচ্ছে এই প্ল্যানটা করে, বুঝতে পারছেন? সো টেস্ট সামারি নিয়ে আমি কথা বলবো, আপনাদেরকে একটা ডকুমেন্টেশন কিউএ দেখাবো। লিডও কখনো করে না আপু? কিউএ লিড বা সিনিয়র কিউএ, কি? মানে টেস্ট প্ল্যানটা। হ্যাঁ, কিউএ লিডও করতে পারে, সিনিয়র কিউএ থাকলে করতে পারে। আসলে কি এই জিনিসগুলো যেটা হয় যে ধরেন অনেক কোম্পানিতে এরকম, বাংলাদেশে অনেক কোম্পানি আছে যেখানে হয়তো কিউএ খুবই কম, হয়তো 3 জন বা 4 জন কিউএ আছে। হ্যাঁ, তো এই কিউএ যে হয়তো একজন সিনিয়র কিউএ আছে, সেখানে হয়তো কিউএ ম্যানেজার নাই, বা হয়তো সিনিয়র কিউএ আছে, তখন সে আসলে প্ল্যানটা করবে। সে আপনাদেরকে ডিভাইড করে দিবে যে আপনারা টিমের এই 3 জন আপনারা এই কাজগুলো করবেন, বা এই মানে এই পার্টটা আপনি হচ্ছে কভার করবেন, বা এই এই পার্টটা হচ্ছে আরেকজন কভার করবে, এরকম। আর টেস্ট সিনারিওটা হচ্ছে কি আপনি আসলে ধরেন ইকো হচ্ছে, আমি আপনাদেরকে টেস্ট সিনারিও একটু পরে দেখাবো, আশা করি আপনাদের এখন বলেন এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা। আরেকটা জিনিস, এখানে দেখেন আমাদের যদি ডকুমেন্টেশনটা দেখেন, আমরা কিন্তু এক একটা পেজের জন্য এক একটা আপনার ট্যাবে নতুন নতুন টেস্ট কেস রেখেছি, ঠিক আছে? তো আপনারা যখন একটা অ্যাপ্লিকেশন টেস্ট করবেন তখন চেষ্টা করবেন যে এরকম ভাবে একটু অর্গানাইজড ভাবে লিখতে। কারণ দেখেন এখানে যদি একটা ট্যাবের মধ্যে আপনি সবগুলো টেস্ট কেস রেখে দেন না, আনঅর্গানাইজড, বা এটা কেউ যদি আসলে দেখে তখন আসলে ওভাবে বুঝতে পারবে না, তার জন্য হয়তো অনেক খুঁজতে হবে। এই কারণে আমরা চেষ্টা করবো এইভাবে, মানে একটা পার্ট ওয়াইজ এগুলোকে অর্গানাইজ ভাবে লিখতে। এবং আপনি যখন এই টেস্ট কেসের প্রজেক্ট আপনার সিভিতে অ্যাড করবেন, তখন যে যখন তারা রিভিউ করবে, কোনো হয়তো কিউএ ম্যানেজার, তারা বুঝতে পারবে যে আসলে আপনি অনেক অনেক অর্গানাইজ ওয়েতে কাজ করেন, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা আপু, আমাদের যদি এরকম হয় আমি কোনো ইমপ্রুভমেন্ট থাকে, হুম, সেক্ষেত্রেও কি এটা আমরা এই যে টেস্ট কেসের মধ্যে লিখবো? না, টেস্ট কেসের আসলে ইমপ্রুভমেন্ট যেটা, সেগুলো আমরা রিপোর্ট করব। এই যে আমি একটু পরে যেটা দেখাবো, এটা হচ্ছে আপনাদের ক্লিক আপ, ঠিক আছে? এই ক্লিক আপে আপনারা যখন একটা কোম্পানিতে জয়েন করবেন, তখন এইচআর টিম, বা হয়তো এইচআর টিম না, সরি, আপনার যে প্রজেক্ট ম্যানেজার, সে হচ্ছে আপনার ইমেইলে এরকম এই ক্লিক আপের এক্সেস দিয়ে দিবেন, ঠিক আছে? ক্লিক আপে যখন এক্সেসটা দিয়ে দিবে, তখন আপনি এটাতে গেলে আপনি দেখতে পারবেন এরকম একটা উইন্ডো আসতেছে। ক্লিক আপ আর জিরা সেম, হ্যাঁ, হয়তো কালার একটু ডিফারেন্ট আছে। যেরকম হয়তো আপনি যদি বলি যে আপনি শাওমি বা আপনি রিয়েলমি, যদি দুইটা ফোন হয়, হয়তো দুইটার কিন্তু অনেক ফিচারই সেম, হ্যাঁ, জাস্ট হয়তো কালার বা ইউআই ডিজাইনটা একটু ডিফারেন্ট, তাই না? কিন্তু ওভারঅল কাজগুলো কিন্তু সেম। সেম জিনিসটা হচ্ছে জিরার ক্লিকআপ। জিরাতেও আপনি এরকম একটা বোর্ড দেখতে পারবেন, এই বোর্ডটাকে বলে হচ্ছে কানবান বোর্ড, ঠিক আছে? এখানে দেখেন আমাদের এখানে কয়জন মেম্বার আছে, আপনি ডিরেক্ট তাদেরকে মেসেজ করতে পারবেন। এবং এখানে আসলে যারা যারা, এই যে আপনাকে যখন প্রজেক্টের এক্সেসটা দেওয়া হবে, তখন আপনার নামটাও এখানে চলে আসবে, বুঝতে পারছেন? এখানে যত প্রজেক্ট, একটা প্রজেক্টে যত মেম্বার, সেটা হোক ডেভেলপার, কিউএ, প্রজেক্ট ম্যানেজার, সবাই আসলে যাদেরকে যাদেরকে এক্সেস দেওয়া হয় সবাই এখানে থাকে, বুঝতে পারছেন? এখন আমরা হচ্ছে এই বোর্ডটা আসলে কি, কারো কোনো আইডিয়া আছে এই বোর্ডটা সম্পর্কে? যে বলতে পারবেন? এখানে টাস্ক দেওয়া থাকে অনেক, সেখান থেকে আমরা নিয়ে নিয়ে কাজ করবো এরকম কিছু। হুম, কিন্তু টাস্ক দেয়া থাকে, ডেভেলপার এবং কিউএ সব টাস্ক গুলো এখানে দেওয়া থাকে।
এখানে আপনার এখনো অনেকজন জয়েন করছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা কি জানেন যে এই যে আমাদের কিউ এর জব, একটা জব গ্রুপ আছে, এখানে সবাই কি জয়েন আছেন? আমি আপনাদেরকে এখানে একটু লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই গ্রুপটা ভিজিট করতে পারেন, যেখানে আসলে আমাদের প্রতিনিয়ত এসকিউ এর জব গুলো পোস্ট দেওয়া হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে এই তিনটা জিনিস, চারটা জিনিস। হ্যাঁ, ব্যাকলগ কি, টু ডু, ইন প্রোগ্রেস, কমপ্লিট। এখানে হয়তো আরো বিভিন্ন গ্রুপ থাকতে পারে, যেরকম হয়তো কিউএ, আমি যদি বলি কিউএ, ঠিক আছে, দেখেন একটা গ্রুপ কিন্তু অ্যাড হয়ে গেল। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এরকম অনেক ধরনের ট্যাব, এটা ডিপেন্ড করে আসলে প্রজেক্ট ম্যানেজার কি কি ট্যাব রাখছে সেটার উপর। যদি আমি এটাকে একটু রিনেম করি, কিউএ স্ট্যাটাস, ঠিক আছে, এরকমও থাকতে পারে। যেরকম ব্যাকলগ থেকে প্রজেক্ট ম্যানেজার অনেক সময় দেখা যায় এই কাজগুলো সব প্রজেক্ট ম্যানেজার করে। প্রজেক্ট ম্যানেজার হচ্ছে কোনো একজন ডেভেলপারকে আপনার একটা টাস্ক অ্যাসাইন করে দেয়। যখন একটা টাস্ক অ্যাসাইন করবে, ধরেন এই টাস্কটা যদি আমি এখানে এটাতে ক্লিক করি, দেখেন এটার মধ্যে কি আছে, টাস্ক, কি টাস্ক, এখানে টাস্ক টাইপ আছে, মাইলস্টোন, ফ্রম রেসপন্স, এরকম টাস্ক টাইপ আপনি অ্যাড করতে পারবেন। এটা কি টাইপের টাস্ক, ঠিক আছে। এখানে হয়তো আপনি ডেভেলপার টাস্ক, বা আপনি যখন আমরা আসলে বিভিন্ন ফিচার নিয়ে কাজ করি, যে অর্ডার, প্রোডাক্ট, এরকম আপনি নাম দিতে পারবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস এটাতে যদি এখান থেকে আপনি ইন প্রোগ্রেসে দিয়ে দেন, তাহলে কি হবে দেখেন, দিয়ে দিচ্ছেন, এখন এটা কই চলে আসছে, এখানে চলে আসছে না, দেখছেন? হ্যাঁ। ইন প্রোগ্রেস থেকে কিন্তু আপনি আবার ব্যাকে নিয়ে যেতে পারবেন না। আপনাকে আবার যদি এটাতে ক্লিক করেন, নেক্সট স্ট্যাটাস কি, কিউএ স্ট্যাটাস, সেখানে নিয়ে যাবে। ঠিক আছে, এরপরে হয়তো অ্যাসাইনি, আপনার প্রজেক্টে যারা যারা আসলে ইনভলভ থাকবে তাদেরকে আপনি অ্যাসাইন করে দিতে পারেন। ধরেন আমি অ্যাসাইন করে দিব, তার মানে কি, প্রজেক্ট ম্যানেজার এই টিকেটটাকে এই ডেভেলপারের কাছে অ্যাসাইন করে দিছে, তার মানে এই ডেভেলপার হচ্ছে কাজ করবে। বুঝতে পারছেন, এই ডেভেলপার কাজ করবে। এরপরে প্রায়োরিটি, এটার আসলে প্রায়োরিটি কি, এটা কি আর্জেন্ট ভাবে ফিক্স করতে হবে, এটা কি হাই, নর্মাল, নাকি লো, এরকম আরো অনেক প্রায়োরিটি যদি প্রজেক্ট ম্যানেজার চায়, আরো বিভিন্ন টাইপস অফ প্রায়োরিটি এখানে অ্যাড করতে পারে। যদি আমি বলি যে এটা আর্জেন্ট ফিক্স করতে হবে, আর্জেন্ট ফিক্স আসলে কোনগুলো করে, ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশনে যাবেন, এখান থেকে আমি যদি চাই, ধর এই বাটনটা কাজ করতেছে না, এখন অ্যাড ক্যাটাগরি বাটনটা যদি কাজ না করে, বা হয়তো আপনি এই অ্যাপ্লিকেশনে লগ ইন করবেন, লগ ইন বাটনটাই কাজ করতেছে না, এখন লগ ইন যদি কাজ না করে, তাহলে কি আপনি এই কাজগুলো করতে পারবেন? তার মানে কি, এটা এই ইস্যুটা আমাকে আর্জেন্ট ফিক্স করতে হবে। আর্জেন্ট ফিক্স না করলে কিউএরা বসে থাকবে, তাই না? হয়তো কিউএ থেকে ধরেন এই টিকিটটা আসছে, তখন কিউএরা বসে থাকবে দেখে এটাকে আর্জেন্ট দেব, প্রজেক্ট ম্যানেজার এটা বা কিউএ এটা কি করবে, আর্জেন্ট দিয়ে দিবে। ঠিক আছে, আসলে এখানে প্রজেক্ট ম্যানেজার বা কিউএ কেন বললাম, অনেক সময় দেখা যায় কি যে আমরা আমরা যে ডিফেক্ট গুলো রেইজ করি, তখন আমরা স্ট্যাটাস দিয়ে দিই, বাট প্রজেক্ট ম্যানেজার এটাকে একটু রিভিউ করে, যদি মনে হয় যে হ্যাঁ সে চাইলে এটাকে আপডেট করতে পারে, বাট আমরা যদি এটাকে ধরেন আর্জেন্ট ভাবে দিয়ে দিই, সে তখন এটা ডেভেলপারকে অ্যাসাইন করে দেয়। ঠিক আছে, এরপরে এস্টিমেট, টাইম এস্টিমেট যেটা থাকে, এটা হচ্ছে ডেভেলপারদের পার্ট, এটা আসলে সে কতদিন সময় নিয়ে করছে, সে কাজগুলো ডেভেলপার অ্যাড করে। এরপরে হচ্ছে ট্যাগ, ট্যাগটা কেন ইউজ করা হয়, এগুলো কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করবে, যদি কেউ না বুঝেন জিজ্ঞেস করবেন। ট্যাগটা হচ্ছে, ধরেন একটা
প্রজেক্টে অনেক ধরনের টিকেট থাকে। এই যে টাস্কগুলো, এই টাস্কগুলোকে আমরা বলি হচ্ছে এক একটা টিকেট, ঠিক আছে? সো একটা প্রজেক্টে এরকম অনেক টিকেট থাকতে পারে, অনেক কিওয়ার্ড থাকতে পারে। সো আমরা যেন খুব ইজিলি এটাকে খুঁজে বের করতে পারি, এই কারণে আমরা কি করব, একটা টাস্ক টাইপ লিখবো। ধরেন যে ওয়েবসাইট, যখন আমি এটা ওয়েবসাইট লিখে ক্রিয়েট অপশনটাতে ক্লিক করব, তার মানে কি এটা একটা টাস্ক। এখন আমি যখন দেখবো, আপনি যদি আবার অন্য কিছু একটা লিখেন, এটা একটা টাস্ক। তো আমরা যখন এটাকে সার্চ করব ওয়েবসাইট দিয়ে, তখন দেখা যাবে কি যে ওয়েবসাইট টাইপের যে টাস্ক গুলো, সেগুলো আমরা একটা লিস্টে দেখতে পারবো, ঠিক আছে? তো আমরা এখন একটা বাগ রিপোর্ট করি। টুডু থেকে এই স্ট্যাটাস গুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আপু এটা অ্যাপসটার নাম যেন কি বললেন? ক্লিক আপ। আচ্ছা আপু, এই যে ক্লিক আপ, তারপরে যে জিরা, Click- আচ্ছা আপু, এই যে ক্লিক আপ, এগুলা কি পেইড নাকি হচ্ছে ফ্রি? আমরা যে কেউ ই করতে পারবো? ক্লিক আপ হচ্ছে আপনার ফ্রি, জিরাও আপনি চাইলে ফ্রিতে ইউজ করতে পারবেন কিছু দিনের জন্য, ঠিক আছে? বাট এগুলো আসলে পেইড ভার্সন। ইন্ডাস্ট্রিতে যারা আসলে কাজ করে, সেটা হচ্ছে পেইড ভার্সনে কাজ করা হয়, কারণ পেইড ভার্সনে অনেক কিছু এক্সেস থাকে যেটা আসলে ফ্রি ভার্সনে থাকে না। সো আপনি হয়তো ইমেল দিয়ে জিরাটা ইউজ করতে পারেন বা ক্লিক আপ ক্রিয়েট করতে পারবেন, কিন্তু অ্যাজ এ কিউএ আমাদের এইটার ইউজিং প্রসেসটা অবশ্যই জানতে হবে। কারণ আমাদের বেশিরভাগ কাজগুলো কি হয়, এই যে আমরা একটা ডিফেক্ট পাইছি, এই ডিফেক্ট গুলো আমরা কি করব, আমরা এই যে এখানে ক্রিয়েট করব, বুঝতে পারছেন? তো আমি এখন একটা ডিফেক্ট আপনাদেরকে রেজ করব। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি বলেন না হিম ভাই। যে অ্যাপ্লিকেশন গুলোর কথা বলেন, সেম কাজ তো মনে হয় ট্রেলো দিয়ে করা যায়। হ্যাঁ, ট্রেলোতেও করা যায়। ধরেন এরকম অনেক তারপর আপনার ধরেন এরকম অনেক আসলে প্ল্যাটফর্ম আছে, বাট বেশিরভাগ আসলে ইউজ হয় জিরা। বেশিরভাগ কোম্পানি আসলে জিরা ইউজ করে, জিরা বা ক্লিক আপ এগুলো ইউজ করে। জিরা বেশি ইউজ করে যদি। এই আর কি। তো আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি আপু, দেখা যাচ্ছে। ঠিক আছে, ধরেন আমি এখন এটাকে সাইন আউট করে দিই। আমরা কিছু ডিফেক্ট লক করব। আমরা এখানে কিছু ডিফেক্ট লক করব এবং এই ডিফেক্ট গুলো আমরা ফিক্স ভার্সনে দেখব, ঠিক আছে? আমরা এখানে কি কি ডিফেক্ট পাইছিলাম, এই বাটনটা কিভাবে আপডেট করতে হবে, তাই না? একটা মিনিট। আচ্ছা, আপনি কি এই পেজটা দেখতে পাচ্ছেন, লগইন পেজটা? জি। দেখেন, প্রথমে একটা ডিফেক্ট যখন আমরা লক করি, ডিফেক্ট লক করাটা দেখবেন, কারণ যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে চান বা ইন্ডাস্ট্রিতে যখনই জয়েন করেন না কেন, এই কাজগুলো অবশ্যই জানতে হবে। সো আমাদের প্রথমে একটা ডিফেক্টের টাইপ দিতে হবে। তো আমরা প্রথম যে ইস্যুটা পাইছি সেটা হচ্ছে ধরেন ফরগেট পাসওয়ার্ড অপশন ইজ মিসিং। ওকে, সো আমরা লিখি ফরগেট পাসওয়ার্ড অপশন is missing on কোন পেজ বলেন তো, কোন পেজে এটা পাইছি? রেজিস্ট্রেশন লগইন পেজের লগইন লগইন পেজ। সো আমাদেরকে আসলে পেজটাকে মেনশন করতে হবে, ঠিক আছে?
এরপরে আমাদের একটা ডেসক্রিপশন দিতে হবে। এই টাইটেলটা তো আমরা আসলে টাইটেলে অনেক সময় অনেক কিছু লিখতে পারি না বা অত ডিটেলসে লিখতে পারি না। অনেক ধরনের ইস্যু থাকতে পারে যেগুলোতে হয়তো আপনাকে ডিটেলসে বলা লাগবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা এখানে হয়তো আরেকটা লিখতে পারি, দ্য ফরগট পাসওয়ার্ড অপশন is not available on the login page. ঠিক আছে? সো আমরা কি করবো, এখানে একটা ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশন দেওয়ার পরে আমাদের কি শেয়ার করতে হবে? আমাদেরকে শেয়ার করতে হবে একটা ইউআরএল অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, সো আমরা কোন ইউআরএল থেকে এটা পাইছি? এটা হচ্ছে এই ইউআরএলটা। সো আমরা এটাকে কপি করব, করে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, চলে আসছে। ধরেন এটা আপনি পাসওয়ার্ড, আমি জাস্ট ডিমো একটা পাসওয়ার্ড দিলাম 1 2 3 4। ওকে, পাসওয়ার্ডের সাথে আমাদের আচ্ছা পাসওয়ার্ড না দিলেও হবে, এটা তো আমার পাসওয়ার্ড লাগতেছে না, তাই না? কারণ আমি জাস্ট এই পেজটাতে গেলে আমি দেখতে পাবো যেখানে আপনার বাটনটা মিসিং, তাই না? সো আমাদের এখানে মানে জাস্ট এই ডিফেক্টটা পাওয়ার জন্য এই ইউআরএলটাতে গেলেই হবে। এরপরে আমাদের কি দিতে হবে? স্টেপস টু রিপ্রোডিউস। ওকে, স্টেপস টু রিপ্রোডিউসে কি থাকবে? ধরেন এই ডিফেক্টটার জন্য আমি কি দিব? ওপেন দ্য লগইন পেজ অর গো টু দ্য ইউআরএল, go to the URL, ঠিক আছে? অথবা ওপেন দিস URL। ওকে, যে কোনো কিছু আমি নিতে পারি। এই স্টেপস গুলো কি, যেন ডেভেলপার যখন কাজ করবে সেজন্য তাকে আসলে বোঝানোর জন্য আমাদের যে স্টেপস গুলো, যে এই স্টেপসে তুমি যাও তাহলে তুমি এই ডিফেক্টটা পাবা। ঠিক আছে, এরপরে আমাদেরকে দিতে হবে এক্সপেক্টেড রেজাল্ট। এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট। ঠিক আছে, সো এক্সপেক্টেড রেজাল্ট আর অ্যাকচুয়াল রেজাল্টটা আমাদেরকে দিতে হবে। এক্সপেক্টেড রেজাল্ট কি হবে বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবেন? ভিজিবিলিটি অফ Spelling বুঝতে পারি ক্লিক না। ফরগেট পাসওয়ার্ড অপশন। ক্লিক, ক্লিক কেন হবে? যেহেতু এখানে ফরগেট পাসওয়ার্ড অপশন নাই, আমরা এটা দিতে পারি, ফরগট পাসওয়ার্ড পাসওয়ার্ড should be available. বাটন should be visible, should be visible। ওকে, আর অ্যাকচুয়াল রেজাল্ট আসলে কি? পাসওয়ার্ড অফ মিসিং। forgot, yeah, forgot password ইনভিজিবল। button is missing। ঠিক আছে, সো এই যে আমাদের এই স্টেপস গুলো মাস্ট বি রাখতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে কি করলাম, একটা টাইটেল দিলাম, আমরা এখান থেকে একটা ইউআরএল দিলাম। যদি আমাদের এরকম হয় যে আমরা ইস্যুটা হচ্ছে প্রোডাক্ট পেজে পাইছি, সো আমরা কি করব, এখান থেকে পাসওয়ার্ডটা, আমাদের ক্রেডেনশিয়ালটা দেওয়া লাগবে। ইমেল এবং পাসওয়ার্ড দুইটাই আমার ক্রেডেনশিয়ালের মধ্যে দিতে হবে। এটা হচ্ছে ক্রেডেনশিয়াল। ঠিক আছে, ক্রেডেনশিয়াল। সো ক্রেডেনশিয়ালের মধ্যে আমাদের কি থাকবে? ইউআরএল থাকবে, পাসওয়ার্ড থাকবে, মানে অ্যাপ্লিকেশনটাতে লগ ইন করার জন্য যা যা লাগবে সেটা। এরপর আমাদের রিপ্রোডিউসিং স্টেপ থাকবে, এক্সপেক্টেড রেজাল্ট থাকবে, অ্যাকচুয়াল রেজাল্ট থাকবে। এছাড়াও যদি আপনি কোনো এক্সট্রা কোনো নোট দিতে চান, আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, এমন হতে পারে যে এক্সট্রা নোট আসলে আমরা কি অ্যাড করতে পারি। ধরেন যে এখানে আমি ক্লিক করলাম, লোড নিচ্ছে।
অ্যাপ্লিকেশনটা লোড নিচ্ছে। আমি এখানে যাই। এক্সট্রা নোট আপনি যে কোনো কিছু দিতে পারেন ডেভেলপারের বোঝার সুবিধার্থে, যে হয়তো ধরেন এটার জন্য এক্সট্রা নোট লাগবে না, বাট এমন কোনো বাগ আপনি লক করতে যাচ্ছেন যেখানে হয়তো আপনার এক্সট্রা নোটের প্রয়োজন হয়, যেরকম আপনার সার্চ বার হয়তো আপনার প্রত্যেকটা পেজে কাজ করতেছে কিন্তু অর্ডার পেজে কাজ করতেছে না, সো আপনি এখানে একটা এক্সট্রা নোট দিতে পারেন। ঠিক আছে, এরপরে হচ্ছে ধরেন এখানে যে টাস্ক, এই টাস্ক টাইপটা আসলে কি? টাস্ক, এটা হচ্ছে টাস্ক। এখানে আসলে অনেক ধরনের টাইপ থাকতে পারে, বাগ থাকতে পারে বা ডিফেক্ট থাকতে পারে, ইমপ্রুভমেন্ট থাকতে পারে। সো এই আপনি যখন লক করবেন তখন আপনাকে টাস্ক টাইপটা আসলে দিতে হবে। ঠিক আছে, যেটা আপনি হয়তো যখন কাজ করবেন তখন দেখতে পারবেন টাস্ক টাইপ বা ইস্যু টাইপ থাকে, যে ইস্যু টাইপটা কি, এটা কি বাগ নাকি ডিফেক্ট বা হচ্ছে আপনার এটা ইমপ্রুভমেন্ট, এরকম থাকতে পারে। যদি আপনার এটা ইমপ্রুভমেন্ট হয় তাহলে আপনি ইমপ্রুভমেন্ট দিবেন, যদি আপনার এটা বাগ হয় তাহলে আপনি বাগটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে আপু, এক আর মিনিট আমি একটু শেষ ডিফেক্টের মধ্যে আমি বলবো। এরপরে হচ্ছে অ্যাসাইনি, আপনি আসলে আপনার প্রজেক্ট যদি এরকম হয় যে আপনার প্রজেক্ট ম্যানেজার বলে তুমি ডিরেক্ট ডেভেলপারকে অ্যাসাইন করতে পারে, তাহলে আপনার ডিফেক্টটা এই পার্টটা নিয়ে, এই লগ ইন বা সাইন আপ পেজ নিয়ে যে ডেভেলপার কাজ করছে আপনি তাকে অ্যাসাইন করে দিতে পারেন। আদারওয়াইজ আপনাকে যদি প্রজেক্ট ম্যানেজার বলে যে আপনি ডিরেক্ট আমাকে অ্যাসাইন করবো, তখন আপনি প্রজেক্ট ম্যানেজারকে অ্যাসাইন করে দিবেন। প্রজেক্ট ম্যানেজার এগুলো বিভিন্ন ডেভেলপারকে ডিস্ট্রিবিউট করবে। ওকে, সো ডিপেন্ডস অন প্রজেক্ট ম্যানেজার। সো আমি ধরেন কে অ্যাসাইন করলাম। এরপর এটা প্রায়োরিটিটা কি? প্রায়োরিটিটা এটা কিন্তু নর্মাল। ঠিক আছে, কারণ এটা এই বাটনটার জন্য তো আসলে আমার কোনো কাজ মানে বসে নাই, আমি কোনো কাজ করতে পারতেছি না এমন না, বাট এটা থাকলে বেটার, যেহেতু এটা ধরেন একটা বাটন, বাট এটা ইউজার ফ্রেন্ডলির কারণে আমি এটাকে হয়তো নর্মাল প্রায়োরিটি দিতে পারি বা মিডিয়াম প্রায়োরিটি দিতে পারি। এরপরে এটা ট্যাগ আমি কি ইউজ করবো? ট্যাগ আমি হচ্ছে লগ ইন পেজ, ওকে, লগ ইন পেজটা ট্যাগ অ্যাড করে দিলাম, সো দ্যাট যখন যে কোনো প্রজেক্ট ম্যানেজার বা যে কেউ যখন লগ ইন পেজ দিয়ে সার্চ করবে আমার ইস্যুটা খুব ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল। এরপরে আপনার এখানে কাস্টম ফিল্ড, ওকে। এরপরে হচ্ছে অ্যাটাচমেন্ট আমাকে কি করতে হবে? এই যে আমার বাটনটা যে কাজ করতেছে না, এটা আমাকে অ্যাড করে দিতে হবে। আমরা কি ইউজ করতে পারি? আমি লাইট শট ইউজ করি। ঠিক আছে, লাইট শট এটা হচ্ছে আপনার স্ক্রিনশটের জন্য মোটামুটি বলা যায় যে ভালো একটা টুলস। ঠিক আছে, সো আমরা কি করব? লাইট শটে দিয়ে একটা স্ক্রিনশট তুলবো। স্ক্রিনশট তুলে এটাকে এখানে আমি হয়তো মার্ক করে দিতে পারি, যদি আমার মার্ক করার প্রয়োজন হয় আমি এটা মার্ক করে দিব। ঠিক আছে, মার্ক করে এটাকে সেভ করে দিব। এটাকে আমি এখান থেকে অ্যাটাচমেন্টে আপলোড ফাইল দিব, আপলোড ফাইলে এটা অ্যাটাচ করে দিবি স্ক্রিনশটটা। যদি আমার কোনো ভিডিও অ্যাড করার প্রয়োজন হয়, ভিডিও আসলে আমরা কখন অ্যাড করি? যেটা আমাদের স্ক্রিনশট দিয়ে বা কোনো পিকচার দিয়ে ডেভেলপারকে বোঝানো সম্ভব না, তখন সেটা আমরা একটা স্ক্রিন রেকর্ড করে ডেভেলপারকে পাঠাই বা ডিফেক্ট লক করি। দেন আমি কি করবো? এটা ক্রিয়েট টাস্কে ক্রিয়েট করবো। যখন আমি এটাকে ক্রিয়েট করলাম, এটা আমার কিসে চলে আসলো? ব্যাকলগে। ঠিক আছে, ব্যাকলগে চলে আসার পরে যখন আপনার প্রজেক্ট ম্যানেজার বা কোনো ডেভেলপার চাইলে নিতে পারে, যদি বলি যে প্রজেক্ট ম্যানেজার এটা কি করবে, ধরেন আমি তো প্রজেক্ট ম্যানেজারকে অ্যাসাইন করছি, তখন প্রজেক্ট ম্যানেজার আবার কি করবে? ডেভেলপারকে অ্যাসাইন করে দিবে। আমি অ্যাসাইনিটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, অ্যাসাইনিটা চেঞ্জ করে দিলাম, বা হয়তো আমি দুইজনকে এখানে ক্লিয়ার করে আমি হয়তো একজনকে অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, ওনাকে অ্যাসাইন করে দিলাম। সো আমি এরকম অ্যাসাইনি চেঞ্জও করতে পারবো। এরপরে কি, যখন সে কাজটা স্টার্ট করবে তখন ডিরেক্ট কিন্তু এখান থেকে টু ডু লিস্টে নিয়ে আসতে পারবে। টু ডু লিস্টে যখন ডেভেলপারকে অ্যাসাইন করে দিবে তখন সেটা টু ডু লিস্টে থাকবে। যখন ডেভেলপার এটাকে কাজটা শুরু করবে তখন ডেভেলপার কি করবে? ইন প্রোগ্রেস স্ট্যাটাসে নিয়ে আসবে। যখন ইন প্রোগ্রেস থেকে কমপ্লিট হয়ে যাবে, সে কমপ্লিট এখানে নিয়ে আসবে। এরপরে কিউএ টেস্ট করবে এবং কিউএ স্ট্যাটাস ডান করে দিবে। বুঝতে পারছেন? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে কিভাবে আসলে একটা বাগ রেজ করবো আমরা?
আপু ব্যাকলগটা একবার একটু বলবেন? ব্যাকলগটা কি, যখন আমরা আসলে ডিফেক্ট বা বাগ রেইজ করি বা নতুন কোনো ইউজার যে কোনো কিছু আসুক না কেন, সেখানে আসলে এই ব্যাকলগে পড়ে থাকে, মানে এখানে আসলে স্টোর হয়ে থাকে, এখান থেকে নিয়ে নিয়ে কাজ করা হয়। ধরেন আমি আরো যদি ইজি করে বলি, আমার ধরেন এটা হচ্ছে ভার্সন 1, ঠিক আছে? ভার্সন 1-এ আমার যদি বলি যে এখানে রিমেম্বার মি এই বাটনটা বা চেক বক্সটা মিসিং, তো আমার এই ভার্সনে যখন ডেভেলপার কাজ করবে, আমার ধরেন এই মাসের 20 তারিখে একটা রিলিজ আছে, সো ডেভেলপারের আমার হাতে যে ডেভেলপার গুলো আছে এদের হাতে এত সময় নাই এখন এক্সট্রা এই টাস্কটা কমপ্লিট করতে, তো তখন সেটা কি থাকবে, ব্যাকলগে থাকবে। বা আমি যদি আরো ইজি করে বলি, যখনও নতুন কোনো টিকেট ক্রিয়েট করা হয় সেটা আসলে ব্যাকলগে থাকে, ব্যাকলগ থেকে নিয়ে নিয়ে ফিক্স ভার্সন অ্যাড করে ডেভেলপারকে অ্যাসাইন করে স্ট্যাটাস গুলো চেঞ্জ করা হয়। বুঝতে পারছেন? ব্যাকলগ হচ্ছে যদি বলে একটা স্টোর করে রাখি এখানে সবকিছু। আপু ব্যাকলগ কি আমরা ইমপ্রুভমেন্টও বলতে পারবো? না, ব্যাকলগ হচ্ছে আমি বলি আমাদের বাসায় স্টোর রুম থাকে না, স্টোর রুমে আমরা অনেক কিছু স্টোর করে রাখি, যখন যেটা লাগে সেটা নিয়ে কাজ করি। সেম জিনিসটা হচ্ছে ব্যাকলগ, যে আমরা এখানে অনেক কিছু স্টোর করে রাখবো, যখন যেটার দরকার হবে সেটা নিয়ে আমরা কাজটা ডেভেলপারের কাজে স্টার্ট করি। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে ক্লিয়ার আপু নাকি আপনি? টেস্ট, হ্যাঁ ক্লিয়ার। তাহলে কি আপু টেস্ট কেসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে লেখা হচ্ছে যে আপনার হচ্ছে এক্সেলে, এরপরে হচ্ছে আমরা এখন যেটা দেখতেছি এটা ক্লিক আপ নাকি জানি বললেন, এগুলাতে click আসে হচ্ছে যে আমাদের, হ্যাঁ এখানে করতে হচ্ছে কি, এখানে হচ্ছে রিপোর্ট জেনারেট ইস্যুগুলো করার জন্য, রিপোর্ট রাইট? করতে হয়, রিপোর্ট জেনারেট করি আমরা, ইস্যুগুলো জেনারেট করি। এখানে শুধু ইস্যু না, এখানে আপনার হচ্ছে ধরেন এই যে আমি যদি বলি, এখানে ইস্যুর পাশাপাশি যে কাজগুলো করা হয়, যে এই যে বিজনেস অ্যানালিস্টরা যে রিকোয়ারমেন্ট গুলো দেয়, এই রিকোয়ারমেন্ট গুলো নিয়ে তো আসলে ডেভেলপাররা কাজ করে, তাই না? ধরেন এখানে আমি আরেকটা যদি ইস্যু ক্রিয়েট করি, সাইন আপ পেজ ক্রিয়েশন, সাইন আপ পেজ ক্রিয়েশন, এইটা কি কিউএ টাস্ক নাকি ডেভেলপারদের টাস্ক, কেউ বলতে পারবেন? এটা ডেভেলপার টাস্ক, ডেভেলপার কাজ। এটা এই টিকেটটা কে ক্রিয়েট করবে? এই টিকেটটা ক্রিয়েট করবে হচ্ছে বিজনেস অ্যানালিস্ট, সরি প্রজেক্ট ম্যানেজার বা বিজনেস অ্যানালিস্টও করতে পারে, ঠিক আছে? তারা কি করবে, এই টিকেটটা ক্রিয়েট করবে। এই সাইন আপ পেজ ক্রিয়েশনের মধ্যে কি থাকবে, এখানে আমার হচ্ছে ডিটেলস থাকবে যে আসলে সাইন আপ পেজে কি কি থাকবে, রিকোয়ারমেন্ট এখানে হচ্ছে এটা, এই ইউজার এটাকে বলে, আমরা যেগুলো ক্রিয়েট করি সেগুলো হচ্ছে বাগ অথবা ডিফেক্ট ক্রিয়েট করি বা ইমপ্রুভমেন্ট ক্রিয়েট করি। আর এই যে ডেভেলপারদের জন্য যে টাস্ক গুলো ক্রিয়েট করা হয় এগুলোকে বলে হচ্ছে ইউজার স্টোরি। কি বলে? ইউজার স্টোরি। ইউজার স্টোরি। হ্যাঁ, ইউজার স্টোরি 1 ফর এক্সাম্পল। ওকে, ইউজার স্টোরি 1। তো এখান থেকে আমাদেরকে আমরা কি করব, ধরেন এখানে কি থাকবে, ইউজার স্টোরির মধ্যে কি থাকে, রিকোয়ারমেন্টস থাকে। একটা সাইন আপ পেজে কি থাকবে, ফর এক্সাম্পল আমি খুবই শর্ট করে আসলে লিখতেছি কারণ এত ডিটেলস এখন আসলে লেখা পসিবল না। তো এখানে ইমেল থাকবে, দেন হচ্ছে পাসওয়ার্ড ফিল থাকবে, দেন হচ্ছে একটা লগ ইন বাটন থাকবে, বাটনের কালার কি হবে, কালার কম্বিনেশন, কালার এ টু জেড আসলে এখানে থাকবে। এবং এখানে সবগুলো রিকোয়ারমেন্ট গুলো থাকার পরে এটার হচ্ছে ক্লায়েন্টের এক্সপেকটেশন কি, ঠিক আছে? এক্সপেক্টেড এখানে আসলে অ্যাড করা থাকবে যে ক্লায়েন্ট আসলে এরকম চায়। আমি কোশ্চেনটা পরে নিচ্ছি, ঠিক আছে? এক্সপেকটেশন, ঠিক আছে? এই সবকিছু আমাদের এই ইউজার স্টোরির মধ্যে থাকবে। সো আমরা যখন এই টিকেটটা ধরেন, আমি জাস্ট এখানে আমি সিম্পল ভাবে ক্রিয়েট করি, আমি এই টিকেটটা ধরেন, এটা একটা ইউজার স্টোরি, এটা নিয়ে কে কাজ করবে, এটা নিয়ে ডেভেলপাররা কাজ করবে, তাই না?
ব্যাকলগ থেকে ধরেন টু ডুতে আসলো, টু ডু থেকে ইন প্রোগ্রেস থেকে কমপ্লিট করে দিলে, ঠিক আছে। এখন এটাকে আমি কিউএ স্ট্যাটাসে নিয়ে আসলাম। এখন কিউএ কি করবে, এইটা তো ডেভেলপার ডান করে দিছে, তাই না? ডেভেলপার যেহেতু ডান করে দিছে, কিউএ এই যে এখানকার এই রিকোয়ারমেন্ট গুলো দেখবে যে সাইন আপ পেজ ক্রিয়েশন, তাহলে সাইন আপ পেজে আমার কি কি ফিল্ড থাকবে, এখানে ইমেল, পাসওয়ার্ড, লগ ইন বাটন, দেন আসলে এখানে যখন কালারের ডিটেলস গুলো রিকোয়ারমেন্ট গুলো থাকবে, ও দেখবে যে এই কালার গুলো আসলে ম্যাচ করছে কিনা। এই টু সেট কি করবে, এই রিকোয়ারমেন্ট গুলো কিউএ দেখবে, এইটার উপর বেস করে কিউএ এই সাইন আপ পেজে টেস্টিং করবে। এখানে আরেকটা জিনিস মিসিং, সেটা হচ্ছে এখানে কোনো রিকোয়ার্ড সাইন নাই। রিকোয়ার্ড সাইন বলতে কি বোঝায়, যেখানে আমাকে এখন যদি আমি এরকম করি, আপনারা তো এতক্ষণ দেখছেন, আমি এখানে ব্ল্যাঙ্ক করে দিলাম, এখানে কি দেখছেন, পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, তার মানে কি পাসওয়ার্ড ছাড়া কিন্তু আমাকে লগ ইন করতে দিবে না। কিন্তু এখানে আপনি হয়তো অনেক অ্যাপ্লিকেশনে দেখবেন এখানে একটা স্টার সাইন থাকে, কারো মনে আছে? হ্যাঁ, ওটা মাস্ট বি দিতে হবে, সেই ক্ষেত্রে দেওয়া থাকে। মাস্ট বি দিতে হবে। সো এখানে কিন্তু সাইন আপ, এখন যদি এরকম থাকে আমার এই ইউজার স্টোরির মধ্যে সাইন ইমেল মাস্ট বি রিকোয়ার্ড, ঠিক আছে, ইমেল মাস্ট বি রিকোয়ার্ড, ইমেল ফিল্ড with stars, ঠিক আছে। ইমেল ফিল্ড মাস্ট বি রিকোয়ার্ড উইথ স্টার সাইন, দ্যাট মিনস ইমেল ফিল্ড আমাকে কি করতে হবে, আমাকে স্টার সাইন দিয়ে দিতে হবে, কিন্তু ডেভেলপ করছে এইভাবে, তখন কি আমার এই রিকোয়ারমেন্টের সাথে এটা মিলবে? তখন আমি কি করব, এইটার জন্য একটা ডিফেক্ট রেজ করে দিব, তাই না? বুঝাইতে পারছি? আপু বুঝতে পারছি। তাহলে কি আপু ইউজার স্টোরি যেটা দেওয়া হচ্ছে, সেই স্টোরি দেখে কি ফার্স্ট অফ অল আমাদেরকে টেস্ট কেস রাইট করতে হবে, দেন টেস্ট কেস রাইট করার পরে আমাদেরকে ডিফেক্ট যেটা আপনি বলতেছেন সেটা আবার ক্রিয়েট করতে হবে, যদি ডিফেক্ট মানে পজিটিভ টেস্ট নেগেটিভ টেস্ট যে ব্যাপারটা, যেখানে নেগেটিভ কি হচ্ছে সেটার উপরে ডিফেক্ট রিপোর্ট যেটা বলতেছেন, রাইট? তাহলে ইউজার স্টোরি দেখে আমাদেরকে টেস্ট কেস রাইট করতে হবে প্রথমে। হ্যাঁ, ইউজার স্টোরি দেখে আমাদের টেস্টিং করতে হবে, টেস্ট কেস রাইট করতে হবে, দেন আমরা ডিফেক্ট পাইলে সেই ডিফেক্টটাকে আমরা রেজ করব। যখন ডেভেলপার আমাদের এই ডিফেক্টটা ফিক্স করে দিবে, তখন আমরা আবার এটাকে রিটেস্ট করব, দেন আমরা যদি পাস করে সেটা আমরা পাস করে দিব, দেন আমাদের মানে আমাদের একটা গ্রিন সিগন্যালের উপর বেস করে সেটা লাইভে যাবে। বুঝাইতে পারছি? ধরেন এই তো আপনাদের দেখেন ফর এক্সাম্পল যে আপনারা হয়তো কালকের ডিফেক্ট গুলো হয়তো আশা করি মনে আছে, সো আমরা এখন যে সাইটটা দেখাবো, অলরেডি 10টা বেজে গেছে, সো আমরা এখন যে সাইটটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ফিক্স ভার্সন। আপনারা ধরেন এখানে কালকে যে ডিফেক্ট গুলো পাইছেন এগুলো আপনারা রেজ করে দিচ্ছেন। ফর এক্সাম্পল আমরা তো আসলে একটা রেজ করছি, কিন্তু আরো তো অনেক ধরনের ডিফেক্ট আপনারা পাইছেন, তাই না? সো আমরা এখন ফিক্স ভার্সনে দেখবো, ঠিক আছে? ফিক্স ভার্সন দেখবো। ধরেন ডেভেলপার সবকিছু আপনার ফিক্স করে ফেলছে। দেখেন এই ভার্সনে কি আছে, ফরগট পাসওয়ার্ড কিল আছে, রিমেম্বার মি আছে, এটা হয়তো এখনো ফিক্স করে নাই। তো আমি যখন এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে প্রোডাক্ট স্পেলিংটা ঠিক আছে, ক্যাটাগরিজটা ঠিক আছে। ঠিক আছে। সো আমাদের কি করতে হবে, ডেভেলপার যখন ফিক্স করে আমাদেরকে দিবে তখন আমরা আবার চেক করব, এটাকে রিটেস্ট করব। এটাকে বলে হচ্ছে রিটেস্টিং, ঠিক আছে? রিটেস্টিং বলে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এই ভার্সনটাতে এই পিকচার গুলো আছে, আমি যখন সেকেন্ড ট্যাবে যাই, সেকেন্ড ট্যাবে কি হচ্ছে, পিকচার গুলো ব্রেক করতেছে। দেখি তো এই ভার্সনে কি আছে, এই ভার্সনে, আচ্ছা এই ভার্সনেও সেম, এই ভার্সনে কি করতেছে, পিকচার গুলো ব্রেক করতেছে। এটাও কিন্তু একটা ইস্যু, তাই না? আচ্ছা, কেউ একজন আমাকে বলছিলেন আসলে বাগটা কি, তাহলে আমরা যদি বলি যে আসলে এটা
ডিপেন্ড করে যেরকম আমাদের আমি প্রিভিয়াস যে প্রজেক্টে কাজ করছি সেখানে আসলে আমি বাগই বলতাম, বাগই রেজ করতাম, যে ডিফেক্ট গুলো পাইতাম ডিফেক্টকেই আসলে বাগ করতাম। বাট আমি অলমোস্ট এখানে লাস্ট 2 ইয়ার্স যে প্রজেক্ট গুলোতে কাজ করছি এখানে হচ্ছে বাগ আর ডিফেক্টের মধ্যে একটা ডিফারেন্স আছে। ফর এক্সাম্পল, আপনার এখন এটা হচ্ছে প্রিভিয়াস ভার্সন ছিল আর এটা হচ্ছে আমাদের কি ফিক্স ভার্সন, তাই না? আপনার এটা ভার্সন 1, এটা হচ্ছে ভার্সন 2। ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা তো আমাদের ফিক্স ভার্সন, দেখেন এটা কিন্তু আমাদের ফিক্স ভার্সন আর এটা কি বাগি ভার্সন। এই দুইটা নিয়ে ক্লিয়ার? ক্লিয়ার। এখন আমরা যে কাজটা করি যে ধরেন এই ভার্সনটা লাইভে চলে গেছে, এই ভার্সন 1টা লাইভে চলে গেছে, বা এই ভার্সনটা অলরেডি কাজ আমরা টেস্টিং ফুললি কমপ্লিট করে টেস্টিং ক্লোজ করে ফেলছি এই ভার্সনে। এখন আমি যখন ফিক্স ভার্সন 2 তে টেস্ট করতে যাই তখন আমি একটু আগে যে কাজটা করলাম আমি দেখতে পাচ্ছি যে ফিক্স ভার্সনে এখানে ইমেজ গুলো ব্রেক করতেছে, তাই না? ইমেজটা ব্রেক করতেছে। এখন আমি মাত্র কি কাজ করছি, যেহেতু ফিক্স ভার্সনে ব্রেক করছে আমি দেখতেছি যে আসলে এটা প্রিভিয়াস ভার্সন 1 এ ঠিক আছে কিনা। এখন আমি দেখতে পাচ্ছি ভার্সন 1 এও সেম বিহেভ করতেছে, ঠিক আছে? তো এখন আমরা যখন দেখি যে একটা ভার্সন কিউএ সাইট থেকে ক্লোজ হওয়ার পরেও নতুন ভার্সনের টেস্ট করার সময় নতুন ভার্সনে একটা ডিফেক্ট পাইছে এবং সেই ডিফেক্টটা প্রিভিয়াস ভার্সনেও আছে, যেটা প্রিভিয়াস এন্ড প্রেজেন্ট দুইটা ভার্সনে আছে, তখন আমরা সেটাকে বাগ হিসেবে রেজ করি, বাগ টিকেট হিসেবে রেজ করি। আর যখন দেখি যে ডিফেক্টটা শুধুমাত্র প্রেজেন্ট ভার্সনে আছে বাট প্রিভিয়াস ভার্সনে এটা ঠিকভাবে কাজ করতেছে, তখন আমরা এটাকে ডিফেক্ট হিসেবে রেজ করি। বুঝতে পারছেন? এটা জাস্ট আমি মানে আমার প্রজেক্টের কথা বলতেছি। সো আপনারা এমনও প্রজেক্টে কাজ করতে পারেন যেখানে শুধুমাত্র বাগ আর ডিফেক্ট সেম হিসেবে তারা এটাকে ইউজ করতে পারে। ওকে, জি বলেন। যেরকম আমার As a software, am I Yeah. audible? Yeah. Okay. As a software tester, আমরা যেটা খুঁজে পাইতেছি সেটা সবগুলাই ডিফেক্ট, বাট এইটা যখন আমরা প্রেজেন্ট করতেছি যদি ডেভেলপার সেটাকে ইস্যু হিসেবে ধরে যে হ্যাঁ এটা সত্যি একটা ভুল হয়েছে, দ্যাটস দ্য বাগ। অ্যান্ড অ্যানাদার টার্মস ইজ ইস্যু, যে টেস্টিং এর সময় সেটা আমার কোনো প্রবলেম ক্রিয়েট করতেছে, দ্যাটস দ্য ইস্যু। অ্যান্ড ডিফারেন্সটা এটাই যে টেস্টার যখন কোনো একটা টেস্ট করার সময় কিছু একটা ভুল বা ইফেক্ট করতেছে এরকম কিছু খুঁজে পাইতেছে, দ্যাটস বাগ এবং দ্যাটস ডিফেক্ট। এবং এই ডিফেক্টটা যখন ডেভেলপার অ্যাকসেপ্ট করতেছে যে না এটা সত্যি একটা প্রবলেম হইতেছে এবং এটাকে সলভ করা উচিত, সেটা বাগ। এবং যেটা প্রবলেম ক্রিয়েট করতেছে সেটা হলো ইস্যু। এটা হলো আমাদের সফটওয়্যার টেস্টিং এর স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিফারেন্স বিটুইন ডিফেক্ট, বাগ অ্যান্ড ইস্যু, as far I know. থ্যাংক ইউ ভাইয়া। সবাই ক্লিয়ার? হ্যাঁ আপু ক্লিয়ার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আপু আরটিএম একটা কথা শুনছিলাম, ওইটা কখন আসলে প্রয়োজন পড়ে? কোনটা? একটা কথা শুনছিলাম আরটিএম, আমি জানি না এটার মিনিং কি, বাট এটা কখন প্রয়োজন পড়ে? আরপিএম নাকি অ্যাপিএম? আর Requirement traceability matrix. ও, রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। আপনি টেস্টের দ্বারা কতটুকু কভারেজ দিতে পারতেছেন, দ্যাটস দ্য আরটিএম ইন শর্ট। আপনার প্রজেক্টের কতটুকু টেস্ট কভারেজ সেটার ওভারঅল একটা coverage- রেজাল্ট আসলে আপনার কত Yes. পার্সেন্ট আসলে পাস করছে, কত পার্সেন্ট আসলে ফেল করছে, বা কত পার্সেন্ট আপনি এখন এক্সিকিউট করেন নাই, ওভারঅল ডিটেইলসটা হচ্ছে আপনার এটা ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। আচ্ছা আপু, টেস্ট ম্যাট্রিক্স কি আর এটা কি সেম? টেস্ট ম্যাট্রিক্স না, হ্যাঁ
টেস্ট ম্যাট্রিক্স আমরা যেটা করি যে আসলে পার্সেন্টেজ ক্যালকুলেশন করি। হ্যাঁ, ওকে। সো আমাদের এতটুকুই ছিল যে আসলে আপনাদের ক্লিক আপ সম্পর্কে জানানো এবং পাশাপাশি ডিফেক্ট গুলো আসলে রেজ করা। তো এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা আপু, বাগ রিপোর্টে সেভারিটি নিয়ে কিছু বলেন নাই, এটা তো অনেক জায়গায় ছিল। সিভিয়ারিটি এন্ড প্রায়োরিটি। হ্যাঁ, প্রায়োরিটি দেখে মানে দেখানো হয়েছে, বাট সেভারিটি নিয়ে কিছু বলা হয়নি। সিভিয়ারিটি হচ্ছে কি যে আসলে এটার ইম্প্যাক্ট কতটুকু। হ্যাঁ, ধরেন যে আমি একটা ডিফেক্ট রেজ করলাম বা বাগ রেজ করলাম, এটার আসলে ইম্প্যাক্টটা কেমন পড়বে সেটার উপর আসলে বেস করে সিভিয়ারিটিটার প্রায়োরিটিটাকে সিলেক্ট করা হয়। ধরেন আপনি যে অ্যাপ্লিকেশনে 200 জন ইউজার এট এ টাইম যদি হিট করে, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করতে পারে। তো এটার সিভিয়ারিটি কিন্তু হাই। ঠিক আছে, সো এইভাবে আসলে মানে অ্যাপ্লিকেশনের ইম্প্যাক্ট কত বা এটা আসলে কেমন মানে হাই রিস্ক কিনা, এই টাইপের জিনিসগুলো আসলে সিভিয়ারিটিতে কাজ করা হয়। তো আপনাদের আসলে আমাদের এই টেস্টিং বা টেস্ট কেসের এতটুকু ডিটেলস নিয়ে আমি সবাইকে একটু ছোট্ট একটা কিছু গাইডলাইন দিব, যেটা হয়তো আপনাদের ইন্টারভিউতে অনেক বেশি কাজে লাগবে। সবাই চাইলে একটু নোট ডাউন করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস, আপনাদের যে টেস্ট কেসটা দেখানো হয়েছে, এই টেস্ট কেসটা কি আপনারা সবাই নিজেরা নিজেরা লিখতে পারবেন? কে না কে আপু, লিখতে পারবো না। কেন? টেস্ট কেস লিখতে পারবেন না? আপু হুবহু এইটাই। হুবহু এইটাই না, আপনারা আপনাদের মতো করে লিখবেন। যদি এই যে আপনাদের এই অ্যাপ্লিকেশনটার এক্সেস দেয়া আছে না? জি আপু, এটা আচ্ছা, দেখি। আপনারা চেষ্টা করবেন যে আসলে সাইন আপ পেজ বা প্রোডাক্ট ক্যাটাগরিজ এই সবগুলো নিয়ে একটা টেস্ট কেস লিখতে। ঠিক আছে, হ্যাঁ, এক্সেলে লিখতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা আপনারা হয়তো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছেন, আর কেউ বাকি আছেন যে এখনো অ্যাটেন্ডেন্স দেন নাই? যদি দিয়ে না থাকেন, আমি আপনাদেরকে আর 5 মিনিট সময় দিচ্ছি, আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আমরা আসলে ডে 1 এবং ডে 2 দুইটার অ্যাটেন্ডেন্সটা দেখবো, চেক করে যারা দুইটা হচ্ছে 2 দিনের অ্যাটেন্ডেন্সটা দিয়েছেন বা 2 দিন আমাদের এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছেন, তাদেরকে আমরা সার্টিফিকেট প্রোভাইড করব। ঠিক আছে, সো আপনারা আপনাদের সার্টিফিকেটটা হয়তো ভেরি সুন পেয়ে যাবেন। জি ভাইয়া, কোশ্চেন করতে চাচ্ছিলেন? আপু আমার হচ্ছে একটা কোশ্চেন ছিল যে ইন্টারভিউ গুলোতে হচ্ছে কেমন টাইপের কোশ্চেন করে, এটা একটু জানার ইয়ে ছিল। আসলে এখনকার যদি বলি এখন, জি হ্যাঁ, এখনকার ইন্টারভিউতে বেশিরভাগ সময় দেখা যায় কি আপনার থেকে অ্যাজ এ ফ্রেশার তারা মানে সিনারিও টাইপের কোশ্চেন বেশি করে। যদি আমি বলি যে আপনি আসলে এখানে আমরা যেরকম বলি আসলে টেস্ট কেস কি বা বাগ কি বা ডিফেক্ট কি, অথবা ধরেন রিগ্রেশন টেস্টিং কি, স্মোক টেস্টিং কি, যে কোনো কিছু আমরা যখন বলি তখন আমরা হয়তো মুখস্থ বলি, কিন্তু মানে যারা ইন্টারভিউ নেয় তারা আসলে এই জিনিসটা পছন্দ করেন না। সো তারা চায় যে আপনি যেন একটু সিনারিও টাইপের একটা অ্যান্সার তাদেরকে দেন, যে কোনো এক্সাম্পল সহকারে আপনি অ্যান্সার গুলো দেন। এটাতে তারা আসলে বুঝতে পারে যে আপনার আসলে নলেজ কতটুকু আছে বা আপনি মানে কতটুকু ডিপলি জিনিসটা সম্পর্কে জানেন। তো সবসময় চেষ্টা করবেন যে কোনো আপনার এসকিউএল রিলেটেড, বা এখন আসলে চ্যাটজিপিটি এসে আসলে অনেক কঠিন করে ফেলতেছে, যেহেতু আপনাদের অনেক সময় দেখা যায় যে আপনারা যখন ইন্টারভিউ দিতে যান তখন চেষ্টা করবেন যে সিনারিও টাইপের বা যে পার্টটা আপনারা আসলে জানেন বা যতটুকু যে কোশ্চেনটা আপনাদেরকে করবে এটার সিনারিও উইথ এক্সাম্পল দিয়ে যদি অ্যান্সার করতে পারে তাহলে আপনাদের জন্য বেটার। সো যে কোনো কিছুর আপনার সিনারিও টাইপের থিঙ্কিং গুলো বেশি করবেন অ্যাজ এ কিউএ, এবং সেই টাইপের প্রিপারেশন যদি নিয়ে যান তাহলে আশা করি ইন্টারভিউটা অনেক ভালো হবে।
জি, আরো আপু আপনি কিছু শেয়ার করতে চাচ্ছিলেন? হ্যাঁ আপু, আমরা যখন হচ্ছে বের হব, তো আমরা যদি প্রথমে তো আমরা ইন্টার্নদের শুরু করতে চাই ম্যাক্সিমাম সবাই। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন ইন্টার্নে কোথাও যাব, সেখানে আমাদের রোল কি হবে, বা তারা আমাদের থেকে কি কিছু কি করে নিবে, না তারা আমাদের শেখাবে? এটা ডিপেন্ড করে আসলে, যদি বলি যে ইন্টার্নদের থেকে কোম্পানি আসলে এত বেশি এক্সপেকটেশন রাখে না, ঠিক আছে। কিন্তু তারপরে এটা আসলে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। যদি আমি বলি যে অনেক সময় দেখা যায় অনেক কোম্পানি ইন্টার্নদেরকেও ইন্টারভিউতে অনেক ধরনের টাস্ক দিয়ে রাখে, কিন্তু তারা অবশ্যই আপনাদেরকে শেখাতে চায়, কিন্তু তারা চায় যে আপনি যেন বেসিক কিছু আইডিয়া নিয়ে যান, ঠিক আছে। যে আপনি আসলে কিউ এর কাজটা সম্পর্কে জানেন না, তখন আসলে ইন্টার্ন তো আপনাকে নিবে না। আর পাশাপাশি যদি বলি যে আপনারা যদি স্কিলের পাশাপাশি ইন্টার্ন কেন, আপনি ভালো একটা জব পাবেন উইথ হ্যান্ডসাম স্যালারি, লাইক 40K দিয়েও আপনি জব পাবেন যদি আপনার সেই স্কিলটা থাকে। সো যদি আপনারা স্কিলটা গেইন করেন এবং আপনাদের ইন্টারভিউ প্রিপারেশন ভালো করে নেন, আশা করি যে আপনারা পারবেন। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এখন যদি বলি যে অনেক সময় দেখা যায় যারা এই যে আপনারা নতুন শিখতেছেন, তো লার্নিং ফেজে আছেন, লাস্ট আমার কয়েকদিন আগে এরকম একটা কাহিনী হয়েছে যে একটা ইন্টারনাল রেফারেন্সে আমি কয়েকটা সিভি দিয়েছিলাম, হ্যাঁ, তার মধ্যে থেকে 2 বছর এক্সপিরিয়েন্সের একজনকে সে কল করছে। সো একজন 2 বছর এক্সপিরিয়েন্সের কিউএ, সে হয়তো ইন্ডাস্ট্রিতে কাজ করছে বা হয়তো না, সে কাজ করছে, কিন্তু সে আসলে কিছু বেসিক টার্ম জানে না, যেরকম রিগ্রেশন টেস্টিং আরো বেসিক কিছু টার্ম জানে না। তো একজন 2 বছর কিউএ থেকে যদি সে এই জিনিসটা না পায়, ধরেন আপনারা 3 জন ইন্টারভিউ দিতে গেছেন, এই 3 জনের মধ্যে আপনি ফ্রেশার এবং আরেকজন, এই যে আমি বললাম 2 বছর যিনি, সে হয়তো বেসিক কিছু জানে না বা ভুলে গেছে বা হয়তো তার মনে নাই, কিন্তু আপনি যে লার্নিং ফেজে আছেন, আপনি হয়তো ভালো ইন্টারভিউটা দিয়েছেন বা আপনার সিভিতে প্রজেক্ট আছে বা আপনি যে ইন্টারভিউ কোশ্চেন গুলো করছে এগুলো আপনি সিনারিও টাইপের খুব সুন্দরভাবে অ্যান্সার করছেন, তখন কিন্তু সে আপনাকে সিলেক্ট করবে। বুঝতে পারছেন? তো যদি বলি যে ফ্রেশারদের থেকে বেসিক জিনিসগুলো চাই, যে আপনি আসলে জিনিসগুলোকে জানেন এবং যতটুকু জানেন সেটা যদি আপনি ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন, সো দ্যাট আপনাকে নিয়ে নেবে। ওকে। কিন্তু আপু, জব সার্কুলারে তো রিকোয়ারমেন্টে অনেক কিছু দেয়া থাকে। এবারে অনেক কিছু দেয়া থাকবে, হ্যাঁ, কিন্তু আপনার মেইন ইম্পর্টেন্ট যদি আমি বলি যে সার্কুলারে অনেক কিছু দেয়া থাকবে, কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করতে হবে। সার্কুলারের পাশাপাশি ধরেন আমি ফার্স্ট যে আসলে জবটা পাই সেখানে 3 বছরের অভিজ্ঞতা চাইছি, কিন্তু আমি অ্যাজ এ ফ্রেশার কিন্তু সেখানে জয়েন করছিলাম। মানে আমি যখন সেকেন্ড যে সফটওয়্যার কোম্পানিতে, ফার্স্টে তো ব্যাংকে ছিলাম, সেকেন্ড যখন আমি কোম্পানিতে জয়েন করি তখন ওখানে 3 বছরের, আমি যদি বলি আমার এট এ টাইম 3টা কোম্পানিতে জব হয়, একটা হচ্ছে ব্যাংক এবং 2টা হচ্ছে সফটওয়্যার কোম্পানি। ফার্স্ট সফটওয়্যার কোম্পানিতে আমি লাস্ট উইকে জয়েন করি এবং মানে এক রবিবারে জয়েন করি, দেন আমার থার্সডেতে ব্যাংক এবং সফটওয়্যার কোম্পানি 2টা থেকে অফার লেটার আসে, মানে অফার দেয়। তো এর ফলে দেখা গেছে যে ফ্যামিলি সবকিছু মিলে আমার ব্যাংকে জয়েন করা হয়েছে। তো তখন আমার যে জবটা হয়েছে ওইটার এক্সপিরিয়েন্স চাইছিল জব সার্কুলারের 3 বছরের। কিন্তু আরেকটা জিনিস যেটা আমি আসলে একটু আগে বললাম, যে অনেক সময় দেখা যায় কি ইন্ডাস্ট্রিতে কাজ করার ফলে অনেক কিছু শেখা হয় না বা শিখলে সেটা ভুলে যায়, কিন্তু যারা কন্টিনিউয়াসলি লার্নিং ফেজে থাকে তারা হয়তো, যেরকম আপনারা এখন নতুন নতুন শিখতেছেন, হয়তো এমনও অনেক কিছু আছে যে আপনারা আমাদের থেকে ভালো বলতে পারবেন, কারণ আপনারা এখন জিনিসগুলো কন্টিনিউয়াস শিখতেছেন। এই কারণে বললাম যে জব সার্কুলারে অনেক কিছু দেওয়া থাকবে, কিন্তু আপনি যদি আপনার সিভিটাকে ভালোভাবে মেক করেন, দেন আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলটা ভালোভাবে সাজান, আপনার সিভিতে যদি প্রজেক্ট দেন, তাহলে ইনশাল্লাহ আপনি কল পাবেন। ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা অ্যাজ এ কিউ এর সব থেকে বড় পার্ট হচ্ছে আপনার টিম বন্ডিংটা থাকতে হবে। যেহেতু আমরা আসলে একটা, মানে ধরেন আপনি ডেভেলপারের সাথে কাজ করতে হবে, আপনার প্রজেক্ট ম্যানেজারের সাথে কাজ করতে হবে, আপনার সিনিয়র কিউএ বা আপনার টিমের সাথে কাজ করতে হবে। সো আপনি যদি একটা বন্ডিং ভালো রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ মানে ভালো কিছু হবে যখন আপনি আস্তে আস্তে সিনিয়র হবেন বা একটা যে কোনো কোম্পানিতে যান না কেন। আর শেখার, যেরকম
লাস্ট কিছু ইন্টারনাল রেফারেন্সে আমার কাছে বলছে তারা যে এমন কারো সিভি নেন যারা আসলে শিখতে চায়। এখন আপনি একটা কোম্পানিতে আপনার জব হয়েছে, আপনি যে দেখতেছেন কোম্পানি কাজ টুকটাক কাজ করতেছেন, এরপরে দেখা যায় যে আপনি ফোন টিপতেছেন বা ফেসবুকে স্ক্রল করতেছেন, এটা তো আসলে ফর্মাল না, তাই না? এমনও আমার কাছে অনেক সময় রিপোর্ট আসছে যে আমি রেফার করছি, তার জব হয়েছে, কিন্তু ওখান থেকে রিপোর্ট আসছে সে মানে কন্টিনিউয়াসলি সে ফেসবুকের প্রতি বেশি টাইম দেয়। তো এই জিনিসগুলো তো খারাপ। আর অ্যাজ এ ফ্রেশার বা যে কোনো কোম্পানিতে আসলে ফ্রেশার ছাড়াও যখন একটা এক্সপিরিয়েন্স পার্সন নতুন কোনো কোম্পানিতে জয়েন করে, তখন তাদের আসলে মাথায় রাখা উচিত যখন একটা কোম্পানিতে জয়েন করবে তাদেরকে আসলে মানে সবাই দেখে, ঠিক আছে, কয়েক মাস সবাই কিন্তু দেখে যে এই যে নতুন এমপ্লয়িটা আসছে আসলে পারফরমেন্সটা কেমন, কিভাবে কাজ করতেছে, সে আসলে তার বন্ডিংটা কেমন, ওভারঅল জিনিসগুলো দেখে। সো আমি বলবো যে আপনারা যখনই যে কোম্পানিতে যান না কেন এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। আর যে জিনিসগুলো জানেন না আপনি সিনিয়রদের কাছ থেকে মানে শেখার আগ্রহটা যেন আপনার থাকে, এতটুকু থাকলে ইনশাল্লাহ আপনি ইন্ডাস্ট্রিতে ভালো করতে পারবেন। আর আপু বলেন। আমাদেরকে একটা ওই সিভি যদি দিতেন যে এই ধরনের সিভি গুলো আসলে দিতে হয় বা এইভাবে কালকে দেওয়ার কথা ছিল। আর আপনি যে টেস্ট কেসটা লিখছেন আমরা হয়তো লিখতে পারবো আমাদের মতন করে, বাট আপনারটা কিন্তু একটা প্রপার ইয়ে করা আছে, মানে আচ্ছা, ওই আমি এটা শেয়ার কোথায় করে দিব। শেয়ার করলে আমরা বুঝতে পারবো আসলে কিভাবে লিখতে হয়। শিওর। একটা সিভি পাইলে খুব ভালো হতো আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। আর আপনারা যদি মানে পসিবল হয় আপনারা আমাদের পেজে একটু ফলো দিয়ে রাখতে পারেন, কারণ আমাদের নেক্সট একটা এইচআর এর সাথে সিভি নিয়ে একটা সেশন হবে। সো আশা করি আরো বেটার জানতে পারবেন, ঠিক আছে? এবং যারা যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই অ্যাড হতে পারেন, কারণ আমাদের প্রত্যেকটা ওয়েবিনার বা সেশন গুলোর লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়। আর পেজে যদি আপনারা ফলো দিয়ে রাখেন ওখানেও দেখতে পাবেন। সো যখন এইচআররা আসলে কিভাবে তারা সর্ট আউট করে বা কিভাবে আরো ডিটেলস আপনারা সিভি সম্পর্কে জানতে পারবেন। কারণ একটা জিনিস কি যে আপনার অনেক স্কিল আছে, আপনি অনেক কিছু জানেন, কিন্তু আপনার সিভিটা ভালোভাবে আপনি রেডি করেন নাই, তখন কিন্তু আপনি কল পাবেন না। সিভির পাশাপাশি তিনটা জিনিস ইম্পর্টেন্ট আসলে কল পাওয়ার জন্য, কারণ আপনি যখন কল পাবেন এরপরেই তো আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না, কারণ আপনার সম্পর্কে কেউই জানে না। সো তিনটা জিনিস, প্রথমটা হচ্ছে লিঙ্কড সিভি। সিভিতে আপনি ভালো করে একটা টেমপ্লেট চুজ করবেন, ভালোভাবে সিভিটাকে অর্গানাইজ করবেন। দেন আপনি যখন ইমেইল করবেন, আরেকটা জিনিস যে সিভি নিয়ে আসলে কথা বললে অনেক কথা হয়ে যাবে, সিভির পাশাপাশি যখন সিভিটাকে ইমেইল করবেন অবশ্যই ইমেইল বডিটাকে খুব সুন্দরভাবে লিখতে হবে, যেটা আপনার স্কিল আছে, আপনি যা পারেন সে সম্পর্কে আপনি ছোটখাটো একটা ব্রিফ দিতে পারেন। দেন আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনি যা শিখেন না কেন লিঙ্কডইন প্রোফাইলে শেয়ার করেন। আপনি একটা টেস্ট কেসে প্রজেক্ট করছেন, আপনি লিঙ্কডইনে শেয়ার করেন যে আমি এই প্রজেক্টটা করছি, যেটা আমরা আসলে ফেসবুক ইউজ করার সময় করি, যে ফেসবুকে আমরা বিভিন্ন ধরনের ক্যাপশন লিখি বা টাইম দেন, দেখবেন আপনি আশা করি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন লিঙ্কডইন থেকে। জি ভাইয়া কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, আমাদের তো যে প্রজেক্ট গুলো আমরা করি তো সেগুলো আমরা গিটহাবে রেখে দিই, যে যখন দেখানো যায় যেন দেখানো যায়। তো এখন লিঙ্কডইন আসলে মানে কিভাবে রাখবো জিনিসটাকে, কি ব্লগ আকারে রাখবো? যেমন আমি আমার ইউনিভার্সিটি একটা কোর্সে সিভিও লিখেছিলাম, সাথে হলো আমাদেরকে একটা পোর্টফোলিও বানাতে হচ্ছিল, সেটা গুগল সাইট দিয়ে করেছি। তো পোর্টফোলিওতে আসলে সবই রাখা অ্যালাউড ছিল, ওইখানে আসলে কি প্রজেক্ট করছি না করছি ওগুলো ভিডিও করে ভিডিও অ্যাটাচ করে দিয়েছিল। এখন লিঙ্কডইন আসলে মানে রাখবোটা কি, আমি কি আমার গিটের লিঙ্কটাই দিব নাকি ওখানে আমি আলাদা করে ভিডিও করে জিনিসটাকে দিব? এখানে যদি আপনার কোনো পোর্টফোলিও থাকে, লিঙ্কডইনে মনে হয় পোর্টফোলিও অ্যাড করার সেকশন আছে ওয়েবসাইটের, আপনি সেটা অ্যাড করে দিতে পারেন। সেকেন্ড, আপনার যদি সিভিটা ফুললি মানে কমপ্লিট থাকে আপনি লিঙ্কডইনে সিভিটাকে আপলোড করে দিতে পারেন। দেন আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনারা অ্যাজ এ ফ্রেশার জব সার্চ করবেন তখন লিঙ্কডইনে একটা সেকশন আছে প্রোফাইল সেকশনে, আপনি ওপেন টু ওয়ার্ক দিতে পারবেন, সো দ্যাট যারা আসলে আপনার সাথে কানেক্ট আছে বা যে কোনো মেম্বার আপনি দেখতে পারবে যে আসলে আপনি কোন একটা জব খুঁজতেছেন। এবং লিঙ্কডইনের প্রোফাইল সেকশনে আপনার যে টাইপের, ধরেন আপনি এখন কিউ এর জব
খুঁজতেছেন, সো আপনার প্রোফাইলে কিওয়ার্ড রিলেটেড স্কিল গুলোকে মেনশন করে দিবেন। আর পাশাপাশি আপনি ধরেন একটা প্রজেক্ট করছেন বা সেটা আপনি লিঙ্কডইনে আপনার স্ট্যাটাসের মধ্যে কন্টেন্টের মধ্যে আপনি আপনার হয়তো প্রজেক্টকে অ্যাটাচ করে দিতে পারেন বা হয়তো শর্ট ভিডিও করে দিতে পারেন, ঠিক আছে, এভাবে করতে পারেন। বাট ওপেন টু ওয়ার্ক এটা আপনারা ইউজ করতে পারেন, যেটা আসলে অনেক হেল্প করবে জব পাওয়ার জন্য। আর সিভিতে বললাম, সিভি নিয়ে আসলে অনেক কথা হয়ে যাবে। সিভিতে যে কোনো মানে কালার কম্বিনেশনটা একটু ঠিক রাখবেন, আর যে কোনো একটা ফোন নাম্বার দিবেন। অনেক সময় দেখা যায় আপনার মাল্টিপল ফোন নাম্বার অ্যাড করেন, যেটা আসলে এইচআর কনফিউজড হয়ে যায়। যাই হোক, সিভি নিয়ে হয়তো অন্য একটা সেশনে আপনাদের সাথে কথা হবে, বা আমাদের হয়তো সামনে যে এইচআর আসবে তার সাথে হয়তো আরো বেটার জানতে পারবেন। আপনাদের এখানে লিঙ্কডইন প্রোফাইল আছে কার কার, কেউ একজন বলতে পারবেন? আমার আছে। আমার আছে আপু। ম্যাম আমার আছে। আর লিঙ্কডইন নাই কার কার, কেউ হ্যান্ড রেজ করেন তো। লিঙ্কডইন প্রোফাইল এখনো ক্রিয়েট করা হয়নি। আপু ক্রিয়েট করা হয়েছে কিন্তু ওরকম ভাবে সাজানো নাই, বা কিছু করছি বা কিছু করতে পারি এরকম কিছু দেওয়া নাই। বাট লিঙ্কডইন প্রোফাইলটা ভাইয়া সাজাতে হবে, বুঝতে পারছেন? লিঙ্কডইন প্রোফাইলটা সাজাতে হবে। আর আরেকটা জিনিস যেটা আপনারা মনে হয় কালকে আমাদের কেউ একজন আমাদের কালকে যে ক্লাস নিয়েছে ওর লিঙ্কডইন আইডিটা চাচ্ছিলেন, সো আমি একটু আমাদের লিঙ্কডইন আইডিটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, কেউ চাইলে অ্যাড হতে পারেন যদি মনে করেন আর কি। আমি আমারটা দিয়ে দিচ্ছি। আমাদের লিঙ্কডইন আইডিটা শেয়ার করে দিয়েছে। লিঙ্কডইন আইডিটা তাহলে আপনারা ক্রিয়েট করে ফেলেন সবাই, আর যাদের নাই আর যাদের আছে তারা একটু অর্গানাইজড ভাবে লিঙ্কডইন আইডিটা সাজান, এই আর কি। আপু আমার একটা সাজেশন লাগতো। শিওর ভাইয়া, জি বলেন। মানে হচ্ছে আমি এটা কি হচ্ছে আপনাদের যে নাম্বারে মেসেজ দিছিলেন ওইটা থেকে আমি মেসেজ দিলে কি আমি পাবো? মানে একটা একটু সাজেশন লাগতো হ্যাঁ এখানে জি বলতে ভাইয়া, চাইতেছি। অবশ্যই। আর জি অবশ্যই, আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের সবার উদ্দেশ্যে বলছি যে আমাদের নতুন ব্যাচ আসতেছে সামনে, যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন তাহলে আমাদের ডিসকাউন্ট চলছে, অ্যাডমিশন নিতে পারেন। তো এটাই আর কি। আর আপনাদের সার্টিফিকেটটা হয়তো নেক্সট উইকের মধ্যে আপনারা পাবেন হোপফুলি। সার্টিফিকেট পাওয়ার পরে আপনারা আরেকটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে আপনারা আসলে এই সেশন থেকে কি কি শিখেছেন এটা নিয়ে আপনারা লিঙ্কডইনে পোস্ট করতে পারেন, এবং চাইলে আমাদেরকে মেনশন করতে পারেন, সো দ্যাট আমাদের সাথে যারা কানেক্ট আছে তারাও আপনাদেরকে দেখতে পাবে যে আপনারা আসলে এই বিষয়টা সম্পর্কে জানেন, ঠিক আছে, এই আর কি। সো সবসময় যে কোনো অ্যাচিভমেন্ট থাকবে এটা অবশ্যই লিঙ্কডইনে শেয়ার করবেন। লিঙ্কডইনে শেয়ার করলে যেটা হয় যে আপনার আর আরেকটা জিনিস যে চেষ্টা করবেন লিঙ্কডইনে 500+ কানেকশন রাখতে, ঠিক আছে। কাদেরকে কানেকশন রাখবেন? যেটা হচ্ছে আপনার কোম্পানি এইচআর বা টিম লিড বা সিনিয়র যারা আছেন তাদের সাথে কানেক্ট রাখবেন, এই আর কি। এতটুকুই ছিল। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা আজকের সেশনটা এখানে শেষ করতে পারি। কারো কি কোনো কোশ্চেন আছে? আপু রেকর্ড গুলা কি দেওয়া হবে আমাদের? হ্যাঁ ভাইয়া, রেকর্ডিংটা আমরা প্রোভাইড করে দিব। আমি রেকর্ডিংটা স্টপ করে দিই, যেহেতু আমাদের ক্লাস শেষ।